এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। বৃক্ষরোপণ পরিবেশ বিষয়ে গাট্টু আর চিঙ্কি খুব সচেতন হয়ে গেছে। তাই আজ গাট্টু আর চিঙ্কির বলাতে সোসাইটিতে বৃক্ষরোপণের কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে সোসাইটির সব বাচ্চারা একটা একটা করে গাছ লাগাচ্ছে। মা বাবা, আমরা আমের গাছ লাগাবো। মা, আমরা পেয়ারা গাছও লাগাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমরা আম গাছও লাগাবো আর পেয়ারা গাছও লাগাবো। ঠিক আছে। তখনই ওইখানে বান্টি আসলো। গাট্টু, আমি তো ফুলের গাছ লাগাবো, আমার ফুল খুবই পছন্দ। গুড আইডিয়া বান্টি, সোসাইটি কি সুন্দর দেখাবে। আমিও ফুল গাছ লাগাবো বলে ভেবেছি। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি আম গাছ লাগানোর জন্য ছোট্ট একটা গর্ত খুঁড়লো আর তার মধ্যে একটা আম গাছ লাগালো। চিঙ্কি তার উপরে মাটি ঢাললো আর গাট্টু জল দিল। এইভাবে আম গাছের বীজ লাগানো হলো। দেখো, আমার আমের গাছ তো লেগে গেল। এখন এটা বড় হলে আমরা মিষ্টি মিষ্টি ফল খাবো। গাট্টু বাবা, গাছে ফল আসতে অনেক সময় লাগে। এত তাড়াতাড়ি থোড়ি ফল আসবে, তার জন্য অপেক্ষা করতে হয়। চলো না, এখন আমরা আমার পেয়ারা গাছ লাগাবো। আমি আমার গাছটা কোথায় লাগাই? এসো চিঙ্কি, নিজের গাছ এখানে লাগাও। গাট্টু আর চিঙ্কি একসাথে চিঙ্কির পেয়ারা গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়লো আর এইভাবে গর্তের মধ্যে গাছ লাগালো। তার মধ্যে মাটি দিয়ে গাছে জল দিল। এইভাবে সব বাচ্চারা একসাথে সোসাইটির গার্ডেনে ট্রি প্লান্টেশন করলো। সব বাচ্চাদের মা বাবারা বাড়ি চলে গেল। বাচ্চারা নিজেদের মধ্যে কথাবার্তা বলল। গাছ পরিবেশের জন্য খুবই ভালো হয়। পরিবেশকে ভালো রাখার জন্য গাছ দরকার। তাই? তাহলে তো আমাদের আরো গাছ লাগানো উচিত। চিঙ্কি, তুমি জানো ফুল গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফুলও এসে যায়। আরে বাহ, এটা তো ভালো কথা। আমার পেয়ারা গাছও তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমি টক মিষ্টি পেয়ারা খাবো। হ্যাঁ, আমার আমের গাছটা খুব শিগগিরই বড় হয়ে যাবে। আমি একে প্রত্যেকদিন জল দেব যাতে বড় হয়ে যাক। দেখো, আমি আমার ফুলের গাছ লাগিয়েছি। আমার ফুল আমি তোমাদের সকলকে দেব, কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি ফলও খাওয়াবে। হ্যাঁ বান্টি, নিশ্চয়ই, কিন্তু তুমি আমার গাছকে জল দেবে, তাহলে আমি তোমাকে ফল দেব। সবাই হেসে ফেলল। চিঙ্কি নিজের লাগানো গাছের সাথে কথা বলতে শুরু করলো। আমার সোনা গাছ, তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমি বড় গাছ দেখতে চাই আর টক মিষ্টি ফল খেতে চাই। গাট্টু আর চিঙ্কি বাড়ি চলে গেল আর ডিনার করার পরে দুজনে ঘুমোতে চলে গেল। আমার মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত। গাছটা আবার বড় হয়ে যায়নি তো? আরে গাট্টু, না, বাবা বলেছিল এত তাড়াতাড়ি গাছ বড় হয় না। গাট্টু আর চিঙ্কি শুয়ে পড়ল। পরের দিন চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ল আর চিঙ্কি সোসাইটির গার্ডেনে নিজের গাছ দেখতে গেল। চিঙ্কি দেখে একদম হয়রান হয়ে গেল। চিঙ্কির গাছ বড় হয়ে গিয়েছিল আর একদম তাজা ফল গাছ থেকে ঝুলছিল। এত বড় গাছ! কিন্তু বাবা তো বলেছিল গাছ এত তাড়াতাড়ি বড় হয় না। তখনই চিঙ্কি একটা আওয়াজ শুনল। চিঙ্কি, আমি বড় হয়ে গেছি। তোমাকে এখন আমার অনেক বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি তোমার সবসময় খেয়াল রাখবো। আমি জল নিয়ে আসছি। চিঙ্কি দৌড়ে গেল আর জলের বালতি নিয়ে আসলো। কিন্তু এ কি, চিঙ্কির পেয়ারা গাছে অনেকগুলো বাঁদর ঝুলছিল আর লাফিয়ে লাফিয়ে চিঙ্কির পেয়ারাগুলো খাচ্ছিল। আরে না, এ কি, বাঁদর কোথা থেকে এলো? চিঙ্কি কাঁদতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে বাঁদররা সব গাছের ফল খেয়ে নিল আর তাজা ফল খেয়ে ফেললো। তারপর চিঙ্কিকে বলল, চিঙ্কি দেখো, তোমার সব ফল বাঁদর খেয়ে গেল। কিন্তু ফল তো আমার খাবার ছিল, আমি একটাও পেলাম না। তারপর চিঙ্কি আরো কাঁদতে শুরু করলো। মা, আমার আমার ফল চাই। ওঠো মা চিঙ্কি, কি হলো? উঠে পড়ো বাবা। মা চিঙ্কিকে নাড়িয়ে নাড়িয়ে ওঠাচ্ছিল। চিঙ্কি নিজের চোখ খুললো। আরে না, আমি তো স্বপ্ন দেখছিলাম। তখনই চিঙ্কি মাকে জড়িয়ে ধরলো। কি হলো চিঙ্কি মা, কি ধরনের স্বপ্ন দেখেছো? মাম্মি, আমি স্বপ্নে দেখলাম কি বাঁদর আমার সব ফল একদম খেয়ে ফেলেছে আর আমি একটাও পেলাম না। তখন বাবাও ঘরে এলো। কি হলো চিঙ্কির?
মা পুরো কথা বাবাকে জানালো। চিঙ্কি স্বপ্ন দেখেছে যে ও সব পেয়ারা বাঁদর খেয়েছে। শুধু এতটুকু? চলো খাবার খাই। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসলো। বাবা দেখছিল যে চিঙ্কির মুখটা শুকিয়ে গেছিল। মা চিঙ্কি, আমি তোমাকে কি বলেছিলাম, গাছ এত তাড়াতাড়ি বড় হয় না, আর যদি বাঁদররা ফল খেয়ে নিয়েছে তো তাতে কি হলো? গাছ তো অন্যদের জন্যই লাগানো হয়। কিন্তু বাবা, রিপ্ল্যান্টেশন সোসাইটি আমরা বানালাম, গাছে জলও আমরা দিলাম, ফল অন্য কেউ খেয়ে গেলে তো খারাপ লাগবে না? তখনই মা গ্রাম থেকে ঠাকুমার পাঠানো আমের আচার নিয়ে এলো। মা গাট্টু, চিঙ্কি আর বাবাকে গরম গরম রুটির সাথে আচার দিল। বাবা, গাট্টু আর চিঙ্কি ঝাল টকটক আমের আচার খেলো, আর চিঙ্কির মুখও চকচকে হয়ে গেল। বা মা, আচার তো কি চটপটে খেতে। আমের আচারটা তো খুবই টেস্টি, দিদাকে বলে আরো নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি ঠাকুমাকে নিশ্চয়ই জানাবো। গাট্টু চিঙ্কি, আমাকে এটা বলো, আচারটা কি দিয়ে তৈরি? বাবা, আচার তো আম থেকে তৈরি হয়েছে না? তো আচ্ছা চিঙ্কি, এটা বলো, এই আচারের জন্য যে আমটা ব্যবহার হয়েছে সেই গাছটা কি তুমি লাগিয়েছিলে, না তুমি সেই গাছগুলোতে জল দিয়েছিলে? না বাবা, আমি তো জানিও না যে আম গাছগুলো কোথায় লাগানো হয়েছে, তাহলে আমি জল কি করে ঢালবো? একদম ঠিক বললে মা। তেমনি তোমার লাগানো গাছ থেকে যদি অন্য কেউ ফল খায় তাহলে তোমার মন খারাপ করা উচিত নয়। তোমার মনে আছে যখন আমরা গ্রামে গেছিলাম, আমাদের বাড়ির পাশে কত বড় বড় গাছ ছিল, যেটা বড় হতে অনেক সময় লাগে, আর অনেক বছর আগে সেই সব গাছ লাগানো হয়েছিল, তাই তো আমরা সেই রস ভরা ফলের স্বাদ নিতে পারি। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে বাবার কথা শুনছিল। এরপর মা বলল, এতটুকুই না, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়ে তাই তো আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। আর এর পরের প্রজন্মকে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে আমাদের আরো বৃক্ষরোপণ করতে হবে, যার থেকে পরের প্রজন্ম পরিবেশের সুঠল তাপমাত্রা পেতে পারে। হ্যাঁ বাবা মা, আমি খুব ভালো করে বুঝে গেছি। সোসাইটির সেই গাছগুলোকেও অনেক বছর আগেই লাগানো হয়ে থাকবে, তবেই আমরা দোলনা বেঁধে সেইখানে দোলনায় দুলতে পারি, আর ছায়াও পাই আমরা সেইখানে। চলো, গাট্টু তো বুঝে গেল, কিন্তু চিঙ্কি তুমি বুঝতে পারলে কি না? একদম বুঝে গেছি বাবা। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। রঙিন, কমফোর্টেবল আর আকর্ষক কাপড় পরে রেইনবো, বাটারফ্লাই এর মতন কালারফুল থাকতে কার না পছন্দ? আমাদের চিঙ্কিরও খুব পছন্দ, আপনারও নিশ্চয়ই পছন্দ। কিন্তু গাট্টুর অত পছন্দ ছিল না। আরে আরে, এমন গাট্টুর না, ওর কাপড়রা বলতো। গাট্টু ছিল খুব চঞ্চল বাচ্চা। সারাদিন এদিক সেদিক ঘুরতে থাকতো, যে কোনো জায়গায় বসে পড়তো, দাঁড়াতো, পড়ে যেত, কখনো কখনো তো কলার পর্যন্ত ময়লা পৌঁছে যেত, বুঝলে না? আরে বাবা, ছোট মোটো ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তাতে কাপড়ের কি দোষ? মাও শুধু একটাই প্রশ্ন করতো গাট্টুকে, গাট্টু, আজ তুই আবার শার্ট খারাপ করে এসেছিস? বাবা কাপড় জামার সাথে বদমাশি করে না। আর এইভাবে শুধু গাট্টুর একটাই জবাব হতো, সরি মা, আর কখনো এমন হবে না। আর পরের দিন বিকেলে আবার স্কুল ইউনিফর্ম খারাপ। কিন্তু চিঙ্কির ব্যাপার আলাদা ছিল। চিঙ্কির শুধু ভালো ভালো কাপড় পরার শখই ছিল না, চিঙ্কি কাপড়ের ভালো যত্নও নিত। নিজের জামা কাপড়কে ভালোবাসতো। দাগ তো দূরের কথা, চিঙ্কি কাপড়ে একটা মাছিও বসতে দেখেনি কেউ কোনোদিন। কাপড় চোপড়ের ব্যাপারে এরম ছিল চিঙ্কি, আর এমনই চলতে থাকলো। আস্তে আস্তে গাট্টু চিঙ্কি বড় হতে থাকলো, স্কুলের টাইমও বাড়তে থাকলো। তারপর স্কুলের পর টিউশন। গাট্টু আর চিঙ্কি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল ইউনিফর্মেই থাকলো, আর রং বেরঙের কাপড় কাবার্ডেই পরে থাকলো। এই ভাই গাট্টু, সকাল হইয়া বিকাল, ব্যাস এই একটাই সাদা ইউনিফর্ম। বোর হয়ে গেছি আমি, কিন্তু করতেও কি পারি? স্কুলে কালারফুল কাপড় চোপড় পরে আসা তো বারণ। আমি একদম বোঝ হইনি, আর আমার এই ইউনিফর্মটাও খুব পছন্দ। এইটা শুনে চিঙ্কি গাট্টুর মজা উড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর তো ইউনিফর্ম খুবই পছন্দ হবে, কারণ সেটা সাদা, আর সাদা রং নষ্ট করার তো তোমার হবি আছে। আরে চিঙ্কি, এমন কেন বলছো? দেখো তো নিজের ইউনিফর্মকে কি অবস্থা করেছো। সরি, আর কখনো হবে না। কথা শুধু চিঙ্কি পর্যন্ত ছিল না, স্কুলের বাকি বাচ্চারাও ইউনিফর্ম পরে সারা দিন বোর হয়ে গেছিল।
আর এইটুকুই নয়, মিশ্রা স্যারও বাচ্চাদেরকে রোজ স্কুল ইউনিফর্মে দেখে দেখে বোর হয়ে গেছিলেন। আর হঠাৎ একদিন মিশ্রা স্যার ক্লাসে এসে এমন একটা অ্যানাউন্সমেন্ট করলো যেটা শুনে বাচ্চাদের মুখ একেবারে কালারফুল হয়ে গেল। বাচ্চারা, মানডেতে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। তোমাদের যেইটা ইচ্ছা সেইটা পড়ো। কি কি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে দেখাও। কালকে সানডের ছুটি আছে তোমাদের কাছে। তৈরি হয়ে যাও আর মানডেতে স্কুল ইউনিফর্মকে ছুটি দাও। ইয়ে! ক্লাসের বাচ্চারা সত্যি খুব খুশি ছিল। দুপুরে ছুটির পর শুধু কথা আর কথা। আমি পরি সেজে আসবো। আমি সোলজার হয়ে আসবো। আর আমি পাইলট হয়ে আসবো। আরে এটা তো কম্পিটিশন, কিছু তো সিক্রেট রাখো। আজকেই সব বলে দেবে? তাহলে মানডের জন্য কি বিশেষ থাকবে? ও, ভেরি স্মার্ট। এখন আমরাও দেখবো যে মানডে তুমি কি ফ্যান্সি ড্রেস পরে আসো। আমাকে চ্যালেঞ্জ? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু চিংকি যেই সন্ধেবেলায় বাড়ি ফিরলো, গাট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বাবার কান ফাটিয়ে দিল। বাবা, পাইলটের ড্রেস আমাকে এক্ষুনি এনে দাও, দাও না। আরে হ্যাঁ বাবা, কালকে পুরো সানডে আছে, দুজনেরই কম্পিটিশন আছে না? চিঙ্কিকেও সঙ্গে নিয়ে যাব। চিঙ্কি বলো মা, তোমাকে কি পড়ার আছে? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, সে তো এখনো হয়তো ডিসাইডই করেনি যে সে কি পরবে। চিঙ্কি বেচারে ভাবতে থাকলো যে সে কি এমন কাপড় পরে যাবে যেটাতে ফ্যান্সি টাচ পাওয়া যাবে, আরো কম্পিটিশন জিতে যাবে। কিন্তু ও কিছুই ভাবতে পারছিল না। গাট্টু চিঙ্কির সামনে ওকে খ্যাপানোর জন্য নাচছিল। আমার তো পাইলটের ড্রেস আসছে, তোমার কি? বলো বলো বলো। বেচারি চিঙ্কির মন খারাপ হয়ে গেল আর মার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো। মা ওকে বোঝালো আর আলমারি খুলে ওকে পুরনো কাপড় দেখালো। ওই কাপড়ের মধ্যে চিঙ্কি হারিয়ে গেল। বাহ মা, তোমার তো ছোটবেলার কাপড়ও আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সামলে রেখেছি আমি। হঠাৎ করে চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে আর ও এক্সাইটেড হয়ে মাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা, আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আর শেষমেশ ওই দিনটা এসে গেল, যার জন্য সবাই অপেক্ষা করছিল। ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের দিন। মানডের দিনে স্কুলের সব বাচ্চারা ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। গাট্টু তো পাইলট সেজে এদিক ওদিক উড়ছিল। বাচ্চাদের জাজ করার জন্য বিশেষ জাজ ডাকা হয়েছিল। আরে কোথায় সেই চিঙ্কি? বেচারি ভয়তে ঘর থেকে বেরোয়নি। তখনই চিঙ্কির এন্ট্রি হয় আর সবাই ওর দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে হেসে দিল, কারণ চিঙ্কি অনেকগুলো কাপড়ের ছোট ছোট টুকরো করে তা দিয়ে একটা ড্রেস বানিয়েছিল। আরে চিঙ্কি, আর কিছু পেলে না পরার জন্যে? এ কি, তুমি তো পুরনো ফাটা কাপড়ের দোকান মনে হচ্ছ। জাজেসরা চিঙ্কিকে জাজ করলো আর তারপর রেজাল্ট শোনালো। তো বাচ্চারা, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। এইটা শুনে গাট্টু আর বান্টি একদম শকড হয়ে গেল। আমি জানি আপনারা সবাই অবাক, আর আমিও অবাক ছিলাম চিঙ্কির ক্রিয়েটিভিটি দেখে। আপনারা সবাই তো রেডিমেড ড্রেস এনে পরে নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিঙ্কি কিছু একটা ক্রিয়েটিভ করেছে। সে নিজের বাবা মার ছোটবেলার কাপড়ের থেকে নিয়ে এখনকার পোশাকের মধ্যে একটু একটু টুকরো নিয়েছে আর একটা সুন্দর ডিজাইন বানিয়েছে। এই ড্রেসটাকে দেখে পুরনো দিনের কাপড়ের প্যাটার্ন মনে হয়, আর বোঝা যায় সেই সময় কি পরা হতো, সেই সময়ের ফ্যাশন। এবং এই জমানার ফ্যাশনটা অনেক রেফারেন্সেস আছে। ওর এই ড্রেসটাকে আমি আগে স্টাডির জন্য পাঠাবো, কিন্তু আগে আমি ওকে ডাকবো ট্রফি নেওয়ার জন্যে। চিঙ্কি স্টেজে গেল আরও নিজের ট্রফি নিয়ে নিল। সবাই হাততালি দিয়ে চিঙ্কির অভিনন্দন করলো। আর এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চিঙ্কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের চ্যালেঞ্জ পুরো করলো। গাট্টু, চিঙ্কি আর আইসক্রিম। ইয়ে, আমরা পাস হয়ে গেছি। ইয়ে ইয়ে। আমার প্রিয় বাচ্চারা খুব ভালো। মা, আমরা দুজনে ফার্স্ট এসেছি। খুব পরিশ্রম করেছে আমার বাচ্চারা, দিন রাত পড়াশোনা করে এক্সাম দিয়েছে। গাট্টু আর চিঙ্কি স্কুলে ফার্স্ট এসেছিল, আর এর সাথেই গরমের ছুটিও শুরু হয়ে গেছিল। এখন পড়াশুনো সব বন্ধ, এখন শুরু হবে ছুটি। এবার আমরা যাব দাদু দিদার বাড়ি। আরে সেইগুলোর জন্য এখন অনেক সময় আছে, ততক্ষণ তোমরা এইখানে খেলো। তাহলে এখন আমরা গ্রাউন্ডে যাচ্ছি। বাই বাই। গাট্টু আর চিঙ্কি ব্যাগ ফেলে দিল আর মাঠের দিকে দৌড়ে গেল।
ইয়ে, ছুটি আরম্ভ হয়ে গেল। বলো কি খেলি? চলো এবার আমরা খেলি লুকোচুরি। আমরা সবাই লুকাবো আর গাট্টু আমাদেরকে খুঁজবে। না না, সবসময় আমি কেন? আরে গাট্টু যা না, আমরা লুকোই। তুই গুনতে শুরু কর। আচ্ছা ঠিক আছে, আমি তো ফাট করে সবাইকে ধরে নেব। যাও পালাও। 1 2 3, আমি আসছি। সব বাচ্চারা খেলাতেই ব্যস্ত হয়ে গেল। কোনো জিনিসের আর খেয়ালই ছিল না। কিন্তু আস্তে আস্তে সবার গলা শুকোতে শুরু করলো আর ঘাম ছুটতে শুরু করলো, যেন এক্ষুনি স্নান করে এসেছে। হে ভগবান, এই গরম। আরে ভাই, অনেক গরম। আজ সূর্য দেবতা একটু বেশিই রেগে আছে মনে হচ্ছে। আমার খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আমারও কিছু ঠান্ডা খাবার বা পান করার ইচ্ছে হচ্ছে। চলো আমরা সবাই লেবু জল খাবো। আরে কিন্তু সব দিন যে লেবু চাচা থাকে তাকে তো দেখতে পাচ্ছি না। তখনই সামনের থেকে আইসক্রিম কাকুকে আসতে দেখা গেল। আরে ওই দেখো, সামনের থেকে আইসক্রিম কাকু আসছে। চলো আমরা আইসক্রিম খাই। চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি এসো আর তাড়াতাড়ি আইসক্রিম খাও। আমার স্ট্রবেরি ফ্লেভার চাই। আমাকে ম্যাঙ্গো আইসক্রিম দাও। আমাকে ক্যাডবেরি চকলেটওয়ালা ক্যান্ডি। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, সবাই পাবে, দাঁড়াও। সব বাচ্চারা খুব আনন্দ করে আইসক্রিম খেলো। কড়া রোদে বাচ্চারা শান্তি পেল। খেলতে খেলতে কখন সন্ধে হয়ে গেল জানতেই পারলো না। বাচ্চারা বাড়ি ফেরত গেল। গাট্টু আর চিঙ্কি খুব ক্লান্ত হয়ে গেছিল। আরে বাচ্চারা, ছুটি পড়ে গেছে তার মানে এটা নয় যে সারা দিন শুধু খেলতেই থাকবে। একটু পড়াশোনাও করে নাও। এখন আমি তোমাদেরকে ড্রয়িং ক্লাস আর ডান্স ক্লাসে ভর্তি করে দেবো, যাতে রোদে তোমরা না বের হও। না, আমরা ক্লাসে যাব না, আমরা শুধু সারাদিন খেলবো। বাইরে কত রোদ দেখেছো, অসুস্থ হয়ে যাবে। বেশি রোদ হলে ডিহাইড্রেশন হবে। আরে বেশি করে জলটা তো খাও। জানো, আজকে খেলতে খেলতে সবার গলা শুকিয়ে গেছিল আর আমরা আইসক্রিম খেলাম। হে ভগবান, বাচ্চাদের স্কুল চলছিল সেটাই ভালো ছিল। এবার ছুটি পড়তেই বাইরের খাবার শুরু। এরা অসুস্থ হয়েই ছাড়বে। আরে যেতে দাও, ছোট বাচ্চারা কখনো কখনো আইসক্রিম খেলে কোনো অসুবিধা নেই। এইভাবে দিন পেরোতে শুরু করলো। গাট্টু, চিঙ্কি আর সব বাচ্চারা রোজ এখন আইসক্রিম খেয়েই যাচ্ছিল। প্রতিদিন আইসক্রিম খাওয়ার জন্য রাজু অসুস্থ হয়ে গেল। চিঙ্কি, তাড়াতাড়ি টিভিটা লাগা না, আমি বোর হচ্ছি। আরে দাঁড়াও, আমার নিউজ দেখার আছে। না বাবা, আমাদের এখন কার্টুন দেখার আছে, দাঁড়াও না। চিঙ্কি ছট করে রিমোট কেড়ে নিয়ে টিভি চালিয়ে দিয়ে গেল। আর টিভিতে আইসক্রিমের অ্যাড চলছিল। দারুণ দারুণ ক্যাডবেরি আইসক্রিম খান আর ঠান্ডা ঠান্ডা মজা পান। বাবা, আমারও আইসক্রিম খাওয়ার মন হচ্ছে। না বাবা, দাঁড়াও, আইসক্রিম খাওয়ার জন্য রাজু অসুস্থ হয়ে গেছিল। চিঙ্কি তুমি জেদ করো না। কিন্তু কখনো কখনো আইসক্রিম খেলে অসুস্থ হয় না। চল চল, তোর কি আইসক্রিম খাওয়ার মন হয় না? ইচ্ছে তো আমারও হয়, কিন্তু আমার অসুস্থ হওয়ার নেই। এটা তো তুই সত্যি কথা বললি। এবার কি করি? তখনই মা বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরে। ও এদের সবার কথা শুনে ফেলে। মাম্মি বলল, হায় ভগবান, আমার ছোট্ট বাচ্চারা কত বোধ জ্ঞান হয়ে গেছে। আরে বাবা দেখো প্রিয়তমা, কখনো কখনো আইসক্রিম খেলে অসুস্থ হবে না। আরে আজকের দিনটা খেতে দি, আমাদের বাচ্চারা তো বুদ্ধিমান, ডেলি ডেলি খাবে না এরা। হ্যাঁ, একদিন আইসক্রিম খেলে কেউ অসুস্থ হবে না, কিন্তু নোংরা জলের আইসক্রিম খেলে সবাই অসুস্থ হয়ে যাবে। তাহলে এখন কি করব? আইডিয়া, আমি কিছু ফল এনেছি আর বাড়িতে আমও আছে। চলো আমরা সবাই মিলে আইসক্রিম বানাই। মাম্মা, বাড়িতেও কি আইসক্রিম বানানো যায়? যদি তোমার মাম্মা আছে সাথে, তাহলে চিন্তার বিষয় কোথায়? সবাই হেসে ফেলল আর রান্নাঘরের দিকে গেল। গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কারণ আজ ওরা আইসক্রিম খেতে পারবে। বাবাও খুব এক্সাইটেড ছিল। চিঙ্কির বাবা, আমি স্ট্রবেরিজ এনেছি, ছোট ছোট করে কাটবে, ততক্ষণ আমি আমটা কাটি। কিন্তু আমার তো চকলেট ফ্লেভার চাই। আচ্ছা, একটা কাজ করো, বাজার থেকে চকলেট নিয়ে এসো। আর এইভাবে সবাই মিলে আইসক্রিম বানানোর জন্য একসাথে হয়ে পড়ে। যেই ব্যাটার তৈরি হয়, মা ওটা ফ্রিজে রেখে দেয়।
এবার আমরা আজ রাতের ওয়েট করব আর কাল দুপুরে আমরা খুব মজাদার আইসক্রিম পেয়ে যাব। এত সময়? আরে বাপরে, এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, আবার অপেক্ষা করতে হবে। বাবা, অপেক্ষার ফল মিষ্টি হয়। চিঙ্কি ফ্রিজের দরজা খুলল। মা, এখনো আইসক্রিম হইল না? এটা তো এখনো জল জল আছে। যতবার ফ্রিজ খুলবে তত টাইম লাগবে তোমাদের আইসক্রিম পেতে। বন্ধ করো দরজা। একটু অপেক্ষা করতে শেখো। যদি জীবনে কিছু ভালো পেতে চাও তাহলে অপেক্ষা করতে শেখো। গাট্টু আর চিঙ্কি সারা দিন দরজা খুলতো আর আবার বন্ধ করত। ওরা আইসক্রিম জমাট বাঁধার অপেক্ষা করছিল। ওরা দুজনও খুব এক্সাইটেড ছিল। ফাইনালি পরের দিন পর্যন্ত ওদের আইসক্রিম হয়ে গেল। ইয়াহু, আমাদের আইসক্রিম তৈরি। চলো এবার আমরা রাজু, পিঙ্কি, রাধা সবাইকে ডাকি আর ওদেরও আইসক্রিম খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের বাইরের আইসক্রিম খাওয়া বন্ধ। এখন থেকে আমরা ঘরে আইসক্রিম বানিয়ে খাবো। আর আমরা অসুস্থও হব না। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি মায়ের সাহায্যে অনেক বুদ্ধি করে কাজ করে গরমকালে হেলদি সলিউশন বার করেই নিল। গাট্টুর নতুন চুলের কাট। সবার মাথায় কিছু না কিছু কখনো না কখনো ভূত চাপে। গাট্টুর মাথায়ও চুল লম্বা করা ভূত চেপেছিল। গাট্টু, চুল অনেক বড় হয়ে গেছে, হেয়ার কাট করে নাও। তোমার লম্বা চুল স্যুট করে না বাবা। আমাদের সেই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। গাট্টু বেচারা রেগে গেল। ও নিজের চুল কাটতে চাইছিল না। গাট্টু বাড়ি ফিরল, কিন্তু মা বাবাকে কিছু জানালো না। কিন্তু চিঙ্কি, ও আর কোথায় চুপ থাকতো। বাড়ি ফিরতে গাট্টুর ব্যাপারে বলে ফেলল। বাবা, মিশ্রা স্যার না গাট্টুকে কালকে চুল কেটে আসতে বলেছে। আরে, একে তো আমি কখন থেকে বোঝাচ্ছি, শুনলে তবে না। আর এর মাও তো সবসময় সাইড নেয়। না, মিশ্রা স্যার যখন বলেছে আমি আর গাট্টুর সমর্থন করব না। গাট্টু, এবার তোমার চুল কেটেই নেওয়া উচিত। এইটা শুনে গাট্টুর কান্না এসে গেল। না মা, তুমি তো দেখছো আমি কতদিন ধরে চুল বড় করছি, তাহলে কি করে হঠাৎ করে আমি কেটে দিই? আমার সেই সিনেমার হিরোর মতন চুল রাখার আছে। তুমি দেখেছিলে না, যখন সে ঘোড়ার উপরে বসে ভিলেনের পেছনে তাড়া করেছিল, তার চুল কেমন করে হাওয়াতে উড়ছিল। বাবা, সেটা সিনেমা। রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে। লম্বা চুল স্কুল আর সোসাইটিতে ভালো দেখায় না। আমাদের ডিসেন্ট হেয়ারস্টাইল রাখা উচিত, যেটা আমাদের পার্সোনালিটিকে স্যুট করবে। মিশ্রা স্যারও এটাই বলছিল। গাট্টু মন খারাপ করে নিজের রুমে বসেছিল, কেননা বাবা ওকে হেয়ার কাট করতে নিয়ে যাচ্ছিল। আর তারপরে বাবা সন্ধেবেলায় গাট্টুকে নিয়ে একটা সেলুনে গেল। গাট্টুর ওখানে একদম মন লাগছিল না। ও নিজের চুলগুলো ধরে এক কোনায় মন খারাপ করে বসেছিল। যে লম্বা চুল যে কোনো সময় ওর থেকে কেটে আলাদা হওয়ার ছিল। তখনই একটা খুব বুড়ো দেখতে বারবার গাট্টুর কাছে এসে বলল, চলো বাবা, হেয়ার কাট করতে হবে তো। বারবারকে দেখে গাট্টুর আরো মন খারাপ হয়ে গেল। ওর মনে হলো যে এই বারবারের বয়স তো অনেক বেশি। এ গাট্টুর ফিলিংস কি করে বুঝবে? ও তো কোনো পুরনো স্টাইলে গাট্টুর চুল কেটে দেবে আর তারপর সবাই ওর মজা ওড়াবে। কিন্তু এই বারবার অনেক কুল আর স্মার্ট ছিল। ওয়াও, তোমার চুলের টেক্সচারটা তো খুবই ভালো। আর তোমার চুলটা বেশ লম্বা। লম্বা চুলের সুবিধা এইটা যে আমি সেইটাকে ভালো করে কেটে তোমাকে একটা ভালো হেয়ারস্টাইল দিতে পারবো, যেটা তোমাকে স্যুটও করবে আর সবাই দেখে ইমপ্রেসও হবে। এইটা শুনে গাট্টু ভেতর থেকে খুব খুশি হয়ে গেল। তারপর বারবার কাঁচি চালালো আর গাট্টুর চুল নিচে পড়তে শুরু করলো। আর দেখতে দেখতে গাট্টুর একটা খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেল। নতুন লুকটা মিররে দেখে গাট্টু খুব খুশি হয়ে গেল। ওয়াও, এই হেয়ার কাটটা তো সেই লম্বা চুলের থেকে খুবই ভালো। থ্যাঙ্কস আঙ্কেল। আমি ভেবেছিলাম আপনি পুরনো হেয়ার কাট আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তো বেশ একটা ইউনিক হেয়ারস্টাইল দিয়েছেন। এই হেয়ার কাটের নামটা কি? এর কোনো নাম নেই বাবা, আর না এই হেয়ারস্টাইলটা আমি কারোর উপরে আগে কখনো করেছি। তুমি প্রথম, তোমাকে এই হেয়ারস্টাইল দেওয়া হয়েছে। তুমি এর নাম বলো, কি রাখা যেতে পারে? এই হেয়ার কাটটা দেখে আমার তো পুরো ক্রেজি ফিলিং আসছে। আমরা কি এর নাম ক্রেজি হেয়ার কাট রাখতে পারবো? ওয়াও, ক্রেজি কাট।
আমি আজকেই একে নিজের লিস্টে লিখে নিচ্ছি। গাট্টুর হেয়ার কাট বাবারও খুব পছন্দ হলো। বাবা বারবারকে বলল, বাহ, আপনি তো দারুণ কাজ করে দিয়েছেন। গাট্টু তো চুল কাটতেই চাইছিল না, এখন তো কেটে খুশিও আছে। গাট্টু, প্রত্যেকের এমন একটা হেয়ার স্টাইল থাকে যেটা শুধু তার উপরেই ভালো লাগে। সব মানুষই ইউনিক হয়, তাই কারোর কপি না করে এটা যদি আমরা করি যে নিজেদের একটা ইউনিক স্টাইল বানাই। মাম্মি গাট্টুর হেয়ার কাট দেখলো আর ও খুশি হয়ে গেল। ওয়াও, তুমি অনেক কনফিডেন্ট, স্মার্ট আর চার্মিং লাগছো। মজা তো তখন এলো যখন পরের দিন গাট্টু ক্লাসে এন্টার করলো। গুড্ডি, হ্যারি, বান্টি আর পুরো ক্লাস ব্যাস গাট্টুর দিকেই তাকিয়েছিল। গাট্টুর একদম স্পেশাল ফিল হচ্ছিল। ওয়াও গাট্টু, নাইস হেয়ার স্টাইল। থ্যাংক ইউ। গাট্টু, এই কাটটার নামটা কি রে? ক্রেজি কাট। আর গাট্টু ক্রেজি তো তখন হলো যখন ওর ক্রেজি কাটের প্রশংসা মিশ্রা স্যার নিজে করলো। ওয়াও গাট্টু, এই হেয়ার কাটটা তোমাকে স্যুট করছে। চুলটা একটু লম্বা আছে, কিন্তু তোমার এটা ভালো দেখাচ্ছে। এটা শুনে গাট্টু খুব খুশি হয়ে গেল। ও নিজের নতুন হেয়ার স্টাইলে খুব খুশি ছিল। কিন্তু বেচারা বান্টি গাট্টুর নতুন হেয়ার স্টাইল আর তার প্রশংসা শুনে শুনে খুব মন খারাপ করছিল। দুপুরের ছুটিতে ও গাট্টুকে জিজ্ঞেস করলো, গাট্টু, তুই নিজের বারবারের অ্যাড্রেসটা দে না, আমারও তোর মতনই একটা হেয়ার কাট করানোর আছে। একদম করিস না, আমার বারবার বলেছে আমাদের ওই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। আমার মনে হয় তোর উপরে এই হেয়ার স্টাইলটা ভালো দেখাবে না, যেটা তোকে স্যুট করবে সেই হেয়ার স্টাইলটা কর। আচ্ছা, বুঝে গেছি। তুই চাস যে শুধু তোরই প্রশংসা হোক। আমি যদি তোর মতন হেয়ার কাট করিনি তাহলে তোর ভ্যালুটা কম হয়ে যাবে, তাই এত নাটক করছিস না তুই? হ্যাঁ? না না বান্টি, এমন নয় রে। তুই যদি বলছিস তাহলে আমি তোকে বারবারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাকিটা তোর ইচ্ছে। আর পরের দিন তাই হলো যেটা হওয়া উচিত ছিল না। বান্টিও গাট্টুর মতন ক্রেজি কাট করে ক্লাসে এলো। যেই ও ক্লাসে এলো সবাই ওর দিকেই তাকিয়ে থাকলো আর তারপরে হাসতে শুরু করলো, কারণ ওই হেয়ার স্টাইল বান্টিকে একদম ফুলিশ দেখাচ্ছিল। আরে বান্টি, তুই এইটা কি করলি? এইটা তোর উপরে নয়, শুধু গাট্টুর উপরেই ভালো দেখায়। মিশ্রা স্যারও বান্টির নতুন লুকটা পছন্দ করলো না। তারপর দুপুরের ছুটিতে বান্টি গাট্টুর কাছে এসে বলল, সরি রে গাট্টু, আমাকে বারবার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি শুনলাম না আর আমার জোক হয়ে গেল। এখন বুঝলি আমাদের ওইটাই করা উচিত যেটা আমাদের নিজের। অন্যদের নকল করে কোনো লাভ নেই। আমি ওই কথাটা আগে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বারবার আমাকে বুঝিয়ে দিল। আর এখন তুমিও বুঝে যাও আর সন্ধেবেলা গিয়ে নিজের হেয়ার স্টাইলটা ঠিক করে নাও। এতে বান্টি লজ্জা পেয়ে গেল আর এরপর কখনো গাট্টুর নকল না করার প্রমিস করলো। গাট্টু, চিঙ্কি আর ক্রুজ। গাট্টু চিঙ্কি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছো, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা, তুমি তো এখনো ছোট আছো। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়। এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিঙ্কির চোখে জল এসে গেল। এমন ভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিঙ্কি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরলো, তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিঙ্কি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে
গাট্টু আর চিঙ্কি নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ। আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নাচতে থাকে, আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরলো। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে, আর এখন আমরা জলে একদমই ভয় করে না। সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। ইয়ে! আর এসে গেল সেদিন, যার জন্য ছিল গাট্টু চিঙ্কির অনেক দিন ধরে অপেক্ষা। পরের দিন সকালে গাট্টু চিঙ্কি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিঙ্কি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা 4 জন একটা বাসে বসে পড়লো, আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিঙ্কির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিঙ্কি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো। গাট্টু, চিঙ্কি, মা, বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে, তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর, সবকিছু এমন ছিল যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউ ওয়ালা। এসো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল, আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল। হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। আর্থকুইক, আর্থকুইক! গাট্টু, তুমি আবার ভুলে গেলে। এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। ইয়ে! এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে, আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া ঢেউটা ছুঁয়ে গাট্টু চিঙ্কিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল, আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিঙ্কির সাথে ক্রুজের ভেতরের জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ডান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ, আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিঙ্কি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন!
সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল, যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিংকি ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। গাট্টুর টিউশন টিচার, বাচ্চারা, তোমাদের মিষ্টি মিষ্টি গাট্টু চিংকি তোমাদের মতনই আস্তে আস্তে বড় হচ্ছিল। স্কুলে যেমন তোমরা হই হুল্লোড় করো তেমন ভাবেই হই হুল্লোড় করছিল আর তোমাদের মতনও মন দিয়ে পড়াশোনাও করছিল। এরম ভাবে গাট্টু চিংকি এক ক্লাস থেকে আরেক ক্লাস, সেই ক্লাস থেকে আবার পরের ক্লাস, এরম ভাবে এক এক ক্লাস করে এগিয়ে যাচ্ছিল। আর ক্লাসের সাথে সাথে ওদের বইগুলো বেড়ে যাচ্ছিল। তারপর বেচারা গাট্টু চিংকির উপরে পড়াশোনার প্রেশার তো বাড়ারই ছিল। এখন এতগুলো বই আর একটাই ক্লাসের টিচার, মানে বাচ্চাদের সাথে সাথে ক্লাস টিচারের উপরেও প্রেশার ছিল। ক্লাস টিচার ওদের পুরো সৎভাবে পড়ানোর চেষ্টা করছিল, তাও কোনো না কোনো চ্যাপ্টার এরম আসতো যেটা ক্লাস টিচারের পড়ানোর পরও গাট্টু চিংকি বুঝতে পারতো না। মানে স্কুল থেকে বাড়ি আসতেই বাবার উপরে প্রেশার। বাবা, এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দাও না, 5 বার পড়েছি কিন্তু কিছু বুঝতেই পারছি না। দেখাও। আরে এটা তো খুব সিম্পল, স্কুলে বোঝায়নি নাকি? পড়িয়েছিল, কিন্তু তুমি আবার পড়িয়ে দাও না। বাবা, আগে আমাকে এই ওয়ার্ডের মিনিংটা বোঝাও। দেখাও। আরে টিচার তোমাদের বলেনি নাকি? বলে তো ছিল, কিন্তু কি বলেছিল ভুলে গেছি। বাবা, আগে আমাকে বোঝাও। না, আগে আমাকে। বেচারা বাবা দুজনের বই নিয়ে কনফিউজ হয়ে ভাবছিল যে আগে কাকে বোঝাবে। তখনই ভেতর থেকে মায়ের ডাক এলো, আরে শোনো, কুকারের 4টে সিটি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিও, আমি ওয়াশরুম যাচ্ছি। এবার বেচারা বাবা কি করবে? আরে বাপ রে, মনে হয় এখন তোমাদের দুজনকে টিউশনে পাঠানোর সঠিক সময় এসেছে। টিউশন? হ্যাঁ, টিউশন। টিউশন মানে আরেকটা স্কুল হয় রে। সেইখানেও আমাদেরকে পড়ানো হয়, সেইখানে আমাদের সব সাবজেক্টের ডাউট ক্লিয়ার করা হয় আর প্রত্যেকটা সাবজেক্টে ট্রেন করা হয়। আরে বাপরে, আরেকটা স্কুল। হ্যাঁ, কিন্তু টিউশন স্কুল থেকে অনেকটাই আলাদা হয়। সেইখানে না আমরা খেলতে পারি আর না আমরা মজা করতে পারি। সেইখানে শুধু পড়া পড়া আর শুধু পড়া হয়। সেইখানে টিচাররা খুব স্ট্রিক্ট হয়, খুব প্রেশার দেয় রে। আমি যাই না, প্রত্যেক দিন আমাকে যেতে হয় টিউশন ক্লাসে। গাট্টু চিংকি তো এর আগে কোনো টিউশন গিয়েছিল না, আর না ওরা কোনোদিন টিউশনের নামও শুনেছিল। হারি যেমন ভাবে ওদের টিউশন আর টিউশন টিচারের ব্যাপারে বলল, শুনে গাট্টু আর চিংকির মাথা খারাপ হয়ে গেল। সন্ধে বেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পর ওরা বাবাকে বলল, বাবা, আমরা টিউশনে যাব না। কিন্তু কেন? বাবা, বললাম না আমরা টিউশন যাব না। আমাদের পড়ানোর জন্য আমাদের স্কুল আর তুমি বেস্ট। বাবা, জেদ করো না, স্কুল বেস্ট হয়, কিন্তু আজকাল সিলেবাসে এত বেশি বেশি সাবজেক্ট থাকে যে স্কুল কি করতে পারবে বলো? আর যদি তোমরা আমার কথা বলো তাহলে আমি ক্লান্ত হয়ে যাই। অফিসের কিছু কাজ, তারপর আবার মাকে সাহায্য করতে হয়, বাইরেরও কাজ করতে হয়। এমনি ভাবে আমি তোমাদের সময় দিতে পারবো না। তোমাদের এখন টিউশন যেতেই হবে বাচ্চারা। বেচারা গাট্টু চিংকি এর উপরে কি বলতো, ওদের বাবার কথা মানতেই হলো। সানডের দিন বাবা গাট্টু আর চিংকিকে সোসাইটির পাশের টিউশন ক্লাসে নিয়ে গেল। ওখানে অফিসে একটা টিচার বসেছিল, বড় বড় চোখ, বড় বড় গোঁফ, আর মাথায় একদমই চুল ছিল না, আর সে খুব ভয়ানক দেখতে লাগছিল। গাট্টু চিংকি ওকে দেখেই ভয় পেয়ে গেল। নামটা বলুন। এ হলো গাট্টু আর এ হলো চিংকি। আপনি মাঝখানে বলবেন না, বাচ্চাদেরকে বলতে দিন। এইটা শুনে তো গাট্টু চিংকির সাথে সাথে বাবাও ভয় পেয়ে গেল। মানডে সন্ধেবেলায় গাট্টু চিংকি স্কুল থেকে বাড়ি ফিরল। এবার ওদের টিউশন ক্লাস যাবার ছিল। ওদের একদমই ইচ্ছে ছিল না, কিন্তু বেচারারা কি করত, ওদের অ্যাডমিশন তো হয়ে গেছিল। দুজনে এসে টিউশন ক্লাসে বসে পড়ল আর ওই রাগী টিউশন টিচারের অপেক্ষা করলো। ওদের সাথে বসা বাকি বাচ্চাদের ব্যাচটাও নতুন ছিল, ওরাও ভয় ভয় ছিল। তখনই ক্লাসে অনেক ইয়াং, জিন্স আর টি শার্ট পরে থাকা খুব ড্যাশিং আর জোয়ান একটা ছেলে ভেতরে এলো।
ওকে দেখে গাট্টু বলল, দাদা তুমি ভেতরে কেন আসলে? আমাদের খারুস টিচার যদি ভেতরে আসতো তাহলে তোমাকে মারবে। যাও। তোমরা সেই বড় বড় চোখ, বড় বড় মোচওয়ালা সেই টিচারের ব্যাপারে কথা বলছো নাকি? হ্যাঁ, খুবই ভয়ঙ্কর সে। তুমি যাও। ডোন্ট ওয়ারি, কারণ উনি এই ক্লাসে কোনোদিন আসবেন না, কারণ এই ক্লাসের টিচার আমি। এইটা শুনে গাট্টু জোরে চিল্লালো। ক্লাস স্ট্যান্ড আপ। 1 2 জয় হিন্দ। গুড ইভিনিং স্যার। নিজের টিউশন টিচারের ড্যাশিং এন্ট্রি আর কথা বলার ধরন থেকে সবাই ইমপ্রেস হয়ে গেল। গুড ইভিনিং বাচ্চারা, সিট ডাউন। আমার নাম হলো শ্রীকান্ত, আর আমি হলাম তোমাদের টিচার। আমার পড়ানোর স্টাইলটা একটু আলাদা। আমি বাচ্চাদের প্রেশার নয়, ভালোবাসা দিই। তোমরাও এর বিনিময়েতে তোমাদের টিচারকে একটু ভালোবাসা দিও। আমরা খুব পড়বো আর খুব মজাও করব, কি বলো? ইয়েস স্যার। তাহলে চলো, আমার ইন্ট্রোডাকশন তো হয়ে গেল। এখন তোমরা এক এক করে নিজেদের ব্যাপারে বলো। তারপরে আমি তোমাদেরকে একটা ভালো গল্প শোনাবো। তারপরে আমরা একটুখানি মজা করব, আর তারপরে অনেক অনেক পড়া করব, কি বলো? ইয়েস স্যার। তারপর আর কি, গাট্টু, চিঙ্কি আর বাকি সব বাচ্চারা এক এক করে শ্রীকান্ত স্যারকে নিজেদের ইন্ট্রোডাকশন দিল। তারপর শ্রীকান্ত স্যার বাচ্চাদেরকে ইঁদুর আর বেড়ালের মজার একটা গল্প শোনালো। তারপর সবাই বই খুললো। ওদের পড়ানো আর ডাউটস ক্লিয়ার করার ধরন এতটাই আলাদা ছিল যে বাচ্চারা পড়তে পড়তে জানতেই পারল না যে কখন 8টা বেজে গেছে। চলো বাচ্চারা, আজকের আমাদের টিউশনের ট্রেন এইখানে এসে থেমে গেল। স্টেশনটা কিন্তু ভুলো না। টেনশন একদম নেবে না, আর শ্রীকান্তকে বাই বাই না করে একদম ঘরে যাবে না। বাই বাই স্যার। এইভাবে প্রথম দিনেই টিউশন টিচারের সাথে বাচ্চাদের বন্ধুত্ব হলো। এরপর গাট্টু, চিঙ্কি আর সব বন্ধুরা ভয় না পেয়ে টিউশন আসতে থাকলো আর শ্রীকান্ত স্যারের সাথে পড়াশোনার মজা নিতে থাকলো। ফাদার্স ডে। গাট্টু আর চিঙ্কি আজ খুব টেনশনে ছিল, কারণ ওদের সব প্ল্যান ভেস্তে গিয়েছিল। আজ ফাদার্স ডে এর দিনেই বাবাকে একটা স্পেশাল মিটিং এ অফিস যেতে হলো, আর এই জন্যই দুজন খুব উদাস ছিল। এখন কি করব চিঙ্কি? আমরা তো কত প্ল্যান করেছিলাম যে বাবাকে সারপ্রাইজ করা হবে। হ্যাঁ গাট্টু, কিন্তু বাবাকে তো অফিস যেতে হবে। সকালবেলা সেই বেরোবে, রাত্রে লেটে আসবে। তখনই মা ওদের রুমে স্ন্যাক্স দিতে আসে, আর ওদের এভাবে উদাস দেখে জিজ্ঞেস করে, আরে গাট্টু, চিঙ্কি, আজ তোদের কি হলো? বাইরে গিয়ে খেলাধুলাও করছিস না তো, আর রোজকার মতো আমাকে তো বিরক্তও করছিস না। মায়ের কথা শুনে গাট্টু, চিঙ্কি মাকে সব কথা জানিয়ে দেয়। আচ্ছা, এই ব্যাপার, কিন্তু এতে চিন্তা করার এত কি আছে? আমার কাছে একটা আইডিয়া আছে যাতে বাবাকে আমরা সারপ্রাইজ দিতে পারি। সত্যি তো মা? হ্যাঁ মা, আমাদেরও বলো না আইডিয়াটা কি। তোরা এক কাজ কর, বাবার জন্য বড় একটা হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড বানা, আর আমি পরের দিন তাড়াতাড়ি সকালবেলা উঠে ওনার অফিসের ব্যাগে সেই কার্ডটা রেখে দেব। তারপর অফিসে গিয়ে যখন সেই ব্যাগটা খুলবে, উনি সেই ব্যাগে দারুণ একটা সারপ্রাইজ পাবেন। আরে বাহ মা, এটা তো সত্যি একটা দারুণ আইডিয়া দিয়েছো। চিঙ্কি, আমাদের দেরি করা উচিত না, আমাদের সুন্দর কার্ড বানাতে হবে। এটা বলে দুজনে তাড়াতাড়ি সব ক্রাফটের জিনিস এক জায়গায় জড়ো করতে লাগে, আর মা ওদের দেখে হেসে ওখান থেকে চলে যায়। আর গাট্টু, চিঙ্কি কার্ড বানানো শুরু করে দেয়। দেখ গাট্টু, আমরা আগে এই বড় পেপারটাকে এক সাইড দিয়ে ফোল্ড করব, এভাবে, আর তারপর এভাবে এটাকে প্রেস করব। হ্যাঁ, আর আমাদের হ্যাপি ফাদার্স ডে লেখা উচিত। আরে না না, আমি তো এখানে বড় কার্টুনের স্টিকার লাগাবো। না চিঙ্কি, এখানে সেই স্টিকার ভালো লাগবে না। আমাদের এখানে বাবার ফটো বানানো উচিত আর হ্যাপি ফাদার্স ডে লেখা উচিত। এই কথায় দুজনে লড়তে লাগে, আর ওদের আওয়াজ শুনে মা ওখানে চলে আসে। আরে আবার কি হলো, লড়ছিস কেন? মা, আমি চিঙ্কির সঙ্গে কার্ড বানাবো না, আমি আলাদা কার্ড বানাবো। মা, আমিও গাট্টুর সাথে আর কার্ড বানাবো না, আমিও আলাদা কার্ড বানাবো। আরে বাবা, তোরা দুজন এভাবে কেন লড়ছিস বলতো? তোরা তো সব থেকে বেশি বুদ্ধিমান, তাই না? এখন তোরা দুজন যদি একটা কার্ড বানাস তো ভেবে দেখ সেটা কত ভালো হবে, আর বাবারও সেটা দেখে কত ভালো লাগবে যে তোরা দুজন মিলে বাবার জন্য কার্ড বানিয়েছিস। মা,
আমি সব কথা বুঝলাম। আমরা এখন দুজনে মিশে একটা ভালো কার্ড বানাবো। হ্যাঁ মা। এটা শুনে মা খুব খুশি হয়ে যায় আর নিজের কাজ করতে চলে যায়। গাট্টু, তোর মনে আছে আমাদের লাস্ট ক্রাফট ক্লাসে কত সুন্দর বড় বড় অরিগামি ফুল বানাতে শিখেছিলাম? হ্যাঁ চিঙ্কি, চলো সেই ফ্লাওয়ার বানাই। এটা বলে দুজনেই ফুল বানাতে শুরু করে দেয়। 2 ঘন্টা পরিশ্রমের পর দুজনের কার্ড তৈরি হয়ে যায়। দুজনে তখনই দৌড়ে যায় আর কিচেন থেকে মাকে ডেকে আনে। মা চলো না আমাদের সাথে, দেখো আমাদের কার্ডটাকে। মা তখন ওদের দুজনকে দেখে হাসতে লাগে, কারণ ওদের মুখে রং বেরঙের কালার, এমনকি টেপ পর্যন্ত লাগানো ছিল। আরে কি, কার্ড বানাতে বানাতে দেখছি তো তোরা নিজেদেরকেও রং করেছিস। আরে মা, আমাদের ছাড়ো, আমাদের কার্ডটা দেখো। মা তখন দুজনের সাথে রুমে যায় আর ওদের কার্ডটা খোলে। ওর ভেতরে মা, বাবা আর গাট্টু চিঙ্কির একটা ড্রয়িং ছিল, আর ওর আশেপাশে সুন্দর হ্যান্ডরাইটিং করে হ্যাপি ফাদার্স ডে লেখা আছে। আর কার্ডের বাইরে সুন্দর অরিগামি ফুল লাগানো আছে। আরে বাহ, এই কার্ডটা তো সত্যি দারুণ হয়েছে। বাবা এটা দেখে খুব খুশি হবে দেখিস। আর এত পরিশ্রম করার পর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? আয় তাড়াতাড়ি এসে খাবার খেয়ে নে। আর হ্যাঁ, আগে কিন্তু রুমটা পরিষ্কার করে নে। তারপর গাট্টু চিঙ্কি রুম পরিষ্কার করে খাবার খেয়ে নেয় আর বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতে, আরে চিঙ্কি ওঠো, দেখো বাবা কখন চলে গেছে। আর ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়। মা, বাবা চলে গেছে? হ্যাঁ, বাবা তো সকালবেলায় চলে গিয়েছে। মা, বাবাকে তো আজকে ভালোভাবে উইশও করতে পারলাম না। আরে বাবা, এতে উদাস হওয়ার কি আছে? বাবা অফিসে গিয়েছেই তোদের কার্ডটা খুলবে, দেখবি কি খুশি না হবে। হ্যাঁ চিঙ্কি, মা ঠিক বলছে, মন খারাপ করা উচিত নয়। ঠিক আছে গাট্টু। ওদিকে বাবা ব্যাগ খুলে দেখে। আরে এ কি, বাহ কত সুন্দর কার্ড এইটা। তারপর বাবা সঙ্গে সঙ্গে মাকে কল লাগায় আর গাট্টু চিঙ্কি এক্সাইটমেন্টে ফোনের পাশেই বসেছিল। হ্যালো, হ্যাঁ বাবা। গাট্টু চিঙ্কি, তোমাদের কার্ড খুবই ভালো হয়েছে, খুব খুশি হলাম আমি। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। ওয়েলকাম বাবা, আমার খুব ভালো লেগেছে, তোমার আমাদের কার্ড খুব ভালো লেগেছে। আরে সেই ড্রয়িং এর ব্যাপারটাও তো বলো। দেখো যেটা গাট্টু আর চিঙ্কি কার্ডে বানিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলি পিকচারটা তো খুব ভালো হয়েছে। আচ্ছা বাচ্চারা, এবার বাবাকে বাই করে দাও, ওনাকে তো কাজও করতে হবে। বাকি কথা বাবা আসার পর ঘরে বসে করো। আচ্ছা মা, টাটা বাবা। টাটা বাবা, তাড়াতাড়ি এসো। সন্ধেবেলায় বাবা মাকে কল করে। আমার মনে হয় আমার আসতে সময় লাগবে। আচ্ছা, কোনো ব্যাপার না, তুমি সাবধানে এসো। বাবা মোটামুটি মাঝরাতে বাড়ি ফিরে আসে আর আস্তে আস্তে দরজায় নক করে। হ্যাপি ফাদার্স ডে বাবা। আমরা পুরো ঘর ডেকোরেট করেছি আর তোমার জন্য কেকও বানিয়েছি বাবা। হ্যাপি ফাদার্স ডে। আর বাবা এসব দেখে খুব খুশি হয়ে যায়। আরে আমার ভালো বাচ্চারা, তোমরা কতটা কষ্ট করেছো আমার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। আর বাবাকে এভাবে খুশি দেখে গাট্টু চিঙ্কি আর মাও খুব খুশি হয়ে যায়। তারপর সবাই মিলে কেক কাটতে যায় আর ফাদার্স ডে সেলিব্রেট করে। গাট্টু, চিঙ্কি আর দাদু ঠাকুমা একটা সুন্দর সন্ধেতে দাদু আর ঠাকুমা গ্রামের গ্রাউন্ডে এসেছিল। ওখানে বাচ্চারা খো খো খেলছিল। আমি এই পরিবেশ থেকে বিরক্ত হয়ে যাই। কত ভালো হতো যদি বাচ্চারা এখানে থাকতো। আমি বুঝতে পারছি, কিন্তু কি করব, ওদেরও তো ক্যারিয়ার আছে, কাজের জন্যই ওরা বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চিঙ্কি আর গাট্টুকে শহরে নিয়ে যাবার কি প্রয়োজন ছিল? ওরা এখানে আমাদের সাথে থাকলে কত এনজয় করতো। আরে বাবা, ওদেরও তো ভালো এডুকেশন দরকার, গ্রামে তো ভালো এডুকেশন নেই। কিন্তু গ্রামে তো আমরা থাকি,
আমরা ওদের ভালো শিক্ষা দিতাম আর শেখাতাম। আরে ওরা তো রোজ ফোন করে কি না? হ্যাঁ, কিন্তু আমার ওদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে। এমন মনে হয় যে ওরা যখন তাড়াতাড়ি সময় ভ্যাকেশনে আসবে তো আমরা ওদেরকে বিচে ঘোরাতে নিয়ে যাব। আমি ওদের জন্য খুব ভালো মিষ্টি বানিয়ে নেব। আর আমি ওদের জন্য গাছ থেকে আম পেড়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, এবার স্বপ্ন দেখা বন্ধ করো আর বাড়ি চলো। ঠাকুমা দাদু বাড়ি ফিরছিল, তখনই একটা গাড়ি ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আর গাড়ির থেকে নেমে গাট্টু চিংকি নেমে দাদু ঠাকুমার কাছে দৌড়ায়। আরে আমরা তো ভেবেছিলাম যে বাচ্চারা কখন আসবে, আরে কি বাচ্চারা তো এসে গেছে। আমার মনে হলো শুধু আমি ভুল করছি। তুমিও কি বাচ্চাদের দেখতে পারছো? হ্যাঁ বাবা, সত্যি বাচ্চারা এসেছে। হ্যালো বাবা মা। মা আর বাবা দাদু ঠাকুমাকে প্রণাম করে, আর চিংকি আর গাট্টু ওদের উপরে লাফাতে থাকে। দাদু, আমরা এসে গেছি। আমাদের আপনাদের সঙ্গে দেখা করার ছিল, তাই আমরা জেদ করলাম। আমরাও আপনাকে খুব মনে করছিলাম বাবা মা, তাই আমরা এখানে এসে গেলাম। আমরাও এক্ষুনি এই কথাই বলছিলাম, আমাদের বাচ্চাদের কথা কত মনে পড়ছিল। দাদু, আমার আমগুলো কোথায়? আরে আগে গিয়ে তোমরা মুখ হাত তো ধুয়ে নাও, তারপরে খেতে গিয়ে মন খুলে আম খেও, ঠিক আছে? যেই সবাই ভেতরে যায়, চিংকি বলতে শুরু করে, ঠাকুমা দাঁড়াও, এখন তুমি কোনো কাজ করবে না, এখন শুধু আমরা কাজ করব। আপনি শুধু এখানে বসুন আর আমাদেরকে গল্প শোনান। আচ্ছা আচ্ছা, বলো কোন গল্পটা শুনবে? আমার একটা বড় রাক্ষসের গল্প শোনার আছে। আমার একবার বীরবলের গল্প শোনার আছে। আর ঠাকুমা ওদেরকে নিজের সাথে অনেক ভালো ভালো গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ায়। পরের দিন সবাই মিলে ক্যারম খেলছিল। দাদু, ওই হোয়াইট গুটিতে এম লাগিও, হোয়াইট গুটিতে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে এম লাগিও। দাদু, তোমার এম কত ভালো, আমাকেও শেখাও। আমি বোর হচ্ছি, চলো না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, আমরা বিচে ঘুরতে যেতেই পারি। আমরা বিচে যাব, আমরা বিচে যাব। আর সবাই বিচে ঘুরতে যায় আর খুব আনন্দ করে। দাদু, এত বড় সমুদ্র, এতগুলো জল, এটা শেষ কোথায় হয়? এটার পেছনে কি আছে? এর পেছনে অন্য দেশ আছে। আমাদেরও ওই অন্য দেশে যাওয়ার আছে, আমরা কিভাবে যেতে পারবো? আরে বাচ্চারা, তোমার বাবা মা যখন গ্রাম ছেড়ে শহরে গেল তখনই আমাদের খুব খারাপ লাগলো। আর তোমরা যদি অন্য দেশে যাবে তাহলে তোমার বাবা মার আর আমাদেরও খুব খারাপ লাগবে। তোমরা সব সময় আমাদের সাথে থাকো। তোমরা দুজনে আমাদের সাথে কেন থাকো না? আমরা আপনাকে খুব মনে করি। আরে আমরাও তোমাদেরকে খুব মনে করি, কিন্তু কি করব, এইখানে তো ক্ষেতগুলো দেখতে হবে কি না। চাষবাস অন্য কাউকে সামলানোর জন্য দিয়ে দাও না, আর তোমরা আমাদের সাথে চলো। আমার বন্ধুদের যে দাদু দিদু ওদেরকে পার্কে ঘোরাতে নিয়ে যায়, তো ওদের দেখে আমাদের খুব খারাপ লাগে। যদি তোমরা দুজনে আমাদের সাথে থাকো তাহলে বাচ্চারা কত ভালো শিক্ষা পাবে। হ্যাঁ বাবা, এখন চলো আমাদের সঙ্গে, এখন তো বাচ্চারাও শুনছে না। দাদু ঠাকুমা, তোমরা যদি আমাদের সাথে যাবে তাহলে তোমরা যখন ইচ্ছে আমাদের সাথে খেলতে পারো, আর রোজ দিন তোমরা আমাদেরকে গল্প শোনাবে। আপনি আমাদেরকে পছন্দ করেন তো, চলুন আমাদের সঙ্গে। তোমাদেরকে আমাদের সাথে আসতেই হবে, না হলে আমরা এখানেই থেকে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা আসবো তোমাদের সঙ্গে। ফাইনালি দাদু ঠাকুমা আমাদের সাথে যাবে। আর যেই সবাই বাড়িতে ফেরে তখন সন্ধেবেলায় গাট্টু আর চিংকির পুরো বাড়িটা ডেকোরেট হয় আর দাদু ঠাকুমাকে সারপ্রাইজ দেয়। ওয়েলকাম হোম দাদু ঠাকুমা। বন্ধুরা, আসল শিক্ষক তো বাড়ির গুরুজনরাই হয়, ভালোবেসে বাচ্চাদের অভিজ্ঞতা শিখিয়ে দেয়। লাঞ্চ ব্রেক। স্কুলে সবথেকে বেশি বাচ্চারা কার অপেক্ষা করে? আপনার কি মনে হয়? গেম পিরিয়ডের না স্কুল ছুটি হওয়ার অপেক্ষা সব বাচ্চাদের হয়।
কিন্তু আরো একটা জিনিস আছে যার অপেক্ষা বাচ্চাদের থাকে, সেটা হলো লাঞ্চ ব্রেক। কারণ ওই ব্রেকে সব বাচ্চারা একসাথে হয়, একসাথে খাবার খায় আর মজা ঠাট্টা করতে থাকে। সব বাচ্চাদের মতো আমাদের গাট্টু চিংকিও স্কুলে যায়। ওদের কি পছন্দ হয়ে থাকবে? একদিন বাবা গাট্টু চিংকিকে জিজ্ঞাসা করে, গাট্টু চিংকি, তোমাদের স্কুলে সব থেকে কোন সময়টা ভালো লাগে? বাবার এই প্রশ্নটা গাট্টু সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার তো গেমস পিরিয়ড খুব ভালো লাগে। আর চিংকি মা তোমার? আমার তো পছন্দ লাঞ্চ ব্রেক। আরে হ্যাঁ, আমারও তো লাঞ্চ ব্রেক খুব পছন্দ। বাবা গাট্টু চিংকির এই প্রশ্নে হাসতে শুরু করে আর বলে, আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড়ো, কালকে আবার স্কুল যেতে হবে। স্কুলে যাবে তাহলে তো গিয়ে নিজেদের লাঞ্চ ব্রেক এনজয় করবে। বাবার কথা শুনে গাট্টু আর চিংকি দুজনে নিজেদের ঘরের দিকে যায়। তখন গাট্টুর একটা কথা মনে পড়ে, আরো আস্তে করে চিংকিকে জিজ্ঞাসা করে, আরে কালকের প্ল্যান ভুলে গেলি চিংকি? কালকে আমরা লাঞ্চ ব্রেকে একসঙ্গে পার্টি করব। আরে হ্যাঁ, আর সব বাচ্চারা নিজেদের টিফিনে ভালো ভালো সুস্বাদু জিনিস আনবে, এমন কথা হয়েছিল, আমি তো ভুলেই গেছিলাম। গাট্টু এই কথাটা যেই চিংকিকে মনে করালো, চিংকি এক্সাইটেড হয়ে গেল আর মাকে ডাক দিল, মা, মা! চিংকির আওয়াজ শুনে মাম্মি শিগগিরই বাইরে আসলো আর চিংকিকে বলল, কি হলো চিংকি? মা, কাল টিফিনের জন্য কি বানাচ্ছ? আলুর তরকারি আর রুটি। কেন, কি হলো? কাল কিছু স্পেশাল আছে? হ্যাঁ মা, এটা তো স্পেশালি বলা যায়। কারোর জন্মদিন নাকি? আরে না মা। তাহলে? গাট্টু চিংকি চাইছিল যে কাল মা টিফিনে কিছু একটা সুস্বাদু বানায়, কিন্তু সে কি জানতো যে গাট্টু চিংকি আর বন্ধুরা মিলে লাঞ্চের জন্য কি প্ল্যান করে রেখেছে। তাই মা কে কেমন কিসের জন্য এইসব প্রশ্ন করে যাচ্ছিল। গাট্টু চিংকি বলল, চিংকি তুমি মাকে ডিটেলে বলো যে কালকে টিফিনে এমন কি যে আমরা একসঙ্গে কিছু ভালো বানাতে বলছি। গাট্টুর কথা শেষ হওয়ার পরেই চিংকি কাল লাঞ্চ ব্রেকে হওয়া টিফিন পার্টির ব্যাপারে মাকে জানায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তাহলে কালকে কি দেবে? সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। গাট্টু আর চিংকি দুজনে খুব এক্সাইটেড হয়ে যায়। এখন যাও, নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। পরের দিন গাট্টু চিংকি নিজের থেকে সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যায়। দুজনে খুব এক্সাইটেড ছিল যে মা টিফিনে কি দিচ্ছে। দুজনে রান্নাঘরে যায়, কিন্তু ওদের টিফিন অলরেডি প্যাক করা থাকে, তাই সারপ্রাইজ বাইরে আসে না। স্কুলে পৌঁছেই বন্ধুদের সাথে দেখা হয়। বান্টি, গুড্ডি, রাজু, হারি সব বন্ধুরা গাট্টু চিংকির থেকে আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল। এই তো গাট্টু চিংকিও এসে গেছে। লেট হয়ে গেলে তোমরা, আমি তো ভাবছিলাম আবার আসবে কি না। আরে কি করে আসবো না, আজকে তো লাঞ্চ ব্রেকে পার্টি আছে না, মজা করব। গাট্টু, চিংকি আর ওদের সব বন্ধুরা খুব বেশি এক্সাইটেড ছিল যে কখন লাঞ্চ ব্রেক হবে আর কখন ওরা একসাথে হয়ে এনজয় করবে, এমন ওরা মনে করছিল। প্রথম পিরিয়ড আরম্ভ হলো। গাট্টু আর বান্টি দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। বান্টি আজ টিফিনে কি এনেছে সেটা বলছিল। তখনই স্যার ওদের ধরে ফেলল। কি হচ্ছে সেইখানে? গাট্টু আর বান্টি, দাঁড়িয়ে পড়ো। কিছু নয় স্যার। তুমি বলো বান্টি, কি কথা বলছিলে তোমরা? কিছু নয় স্যার, আসলে ও স্যার, ওই লাঞ্চ ব্রেক। বান্টির মুখ থেকে লাঞ্চ ব্রেক কথাটা বেরিয়েই গেছিল। কি বললে? না স্যার, কিছু নয়, আমরা এমনি কথা বলছিলাম। পড়াশোনায় ধ্যান দাও, কথাবার্তা বলো না। গাট্টু সঙ্গে সঙ্গে সামলে নিল, না হলে পুরো ক্লাস আজকে জানতে পেরে যেত যে গাট্টু, চিংকি আর ওদের টিম লাঞ্চ ব্রেকে কি তৈরি করেছে। আস্তে আস্তে করে এক একটা পিরিয়ড হতে থাকে। শুধু লাঞ্চ ব্রেক হওয়ার আগে জিওগ্রাফি পিরিয়ডটা বাকি ছিল, ওটা শেষ হতেই লাঞ্চ ব্রেক ছিল। সব থেকে বোর্ড সাবজেক্ট তো আমার জিওগ্রাফি মনে হয়। আরে আমারও লাঞ্চ ব্রেকের আগে আছে, তাহলে আমি বেঁচে গেলাম, না হলে তো আমি ঘুমিয়েই পড়তাম। সত্যি ক্লাসে সবাই বোর হয়ে যাচ্ছিল, মনে হয় সবার খিদে পেয়ে গেছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করছিল, এমন মনে হচ্ছিল। আরে আমি টিফিনে গরম গরম পরোটা নিয়ে এসেছিলাম রে, এখনো তো ঠান্ডা হয়ে গিয়ে থাকবে, আর এই পিরিয়ডটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। হারির তো এত খিদে পেয়েছিল
যে ও জিওগ্রাফি, ক্লাসরুম সবকিছু ভুলে গেছিল আর শুধু খাবারের কথাই বলে যাচ্ছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করে যাচ্ছিল। ক্লাসের সব বাচ্চাদের মুখে খিদে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই হঠাৎ লাঞ্চ ব্রেকের ঘন্টা বাজলো, কিন্তু বাচ্চারা এত হারিয়ে গিয়েছিল যে এরা বুঝতেই পারলো না। তখনই হারি জোরে চিৎকার করলো, গট্টু চিংকি, লাঞ্চ ব্রেক হয়ে গেল, ইয়ে! হঠাৎ ওরা বুঝতে পারলো যে জিওগ্রাফির টিচার ক্লাসেই রয়েছে। গাট্টু, চিংকি আর গ্যাংয়ের মনে হলো টিচার ওদের এক্ষুনি বকবে, কিন্তু টিচার বাচ্চাদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এনজয় করো বাচ্চারা। বাচ্চারা এনজয় করতে শুরু করে দেয়। ঘন্টি বাজতেই সব বাচ্চারা নিজেদের নিজেদের টিফিন নিয়ে গ্রাউন্ডের দিকে দৌড়ে যায়। গাট্টু, চিংকি, হারি, রাজু সবাই স্কুলের প্লেগ্রাউন্ডে একটা গাছের ছায়ার তলায় একসাথে হয়। সবাই নিজের পছন্দের জিনিস টিফিনে এনেছিল। সবাই এক এক করে টিফিনে কি কি এনেছো বলো, ঠিক আছে? যেমন চিংকি বলেছিল ঠিক তেমনই বাচ্চারা করতে শুরু করলো। ওরা টিফিনে কি কি এনেছিল সেটা বলতে শুরু করলো। আমি তো পরোটা নিয়ে এসেছি ভাই। আর তুমি বান্টি? আরে আমি তো এনেছি মশলা দোসা উইথ চিজ। ওয়াও, সো ইয়াম্মি ইয়াম্মি। সবাই নিজের নিজের টিফিন খুললো। কেউ ছোলে ভাটুর এনেছিল আর কেউ মশালা রাইস। সবাই নিজেদের নিজেদের টিফিন খুলে বসেছিল, কিন্তু গাট্টু, চিংকির টিফিন বন্ধ ছিল। সারপ্রাইজ বাইরে এসেছিল না। আরে গাট্টু, চিংকি, তোমরা কি এনেছো সেটা তো দেখাও। সেটা একটা সারপ্রাইজ আমাদের জন্য। আরে তাড়াতাড়ি টিফিনটা খোলো, দেখি ভেতরে কি আছে। গাট্টু, চিংকি নিজেদের টিফিন খোলে। ওতে সুস্বাদু মশালা পনির আর গার্লিক নান ছিল। তার সাথে ছিল মিষ্টি মিষ্টি গোলাপ জামুন। আরে বাহ, গোলাপ জাম আমার ফেভারিট। আমারও ফেভারিট। আমাদেরও। আরে এটা তো অনেক বড় সারপ্রাইজ ছিল রে গট্টু চিংকি। এরপর সবাই মিলেমিশে খাবার খেলো। হারি, রানা, পরাঠা, পনির তরকারি আর ছোলে ভাটুরে সবাই নিজেদের মধ্যে মিলেমিশে খেয়ে ফেললো। খাবার খাওয়ার সময় হাসি ঠাট্টা মজা চলছিল। শেষে সবাই গোলাপ জামুন খেলো। আর গাট্টু, চিংকির সারপ্রাইজের মানে গাট্টু, চিংকির মায়ের খুব প্রশংসা হলো। ইন্ডিয়ান ফুড ভার্সেস চাইনিজ ফুড। এমনিতে গাট্টু আর চিংকির সব জিনিস পছন্দ হতো, যেমন খেলাধুলা, গান করা, নাচ করা, ঘুরে বেড়ানো, নতুন নতুন জায়গা দেখা, আরো অনেক কিছু। দুটো বাচ্চাই এত মিষ্টি আর চঞ্চল ছিল, ওদের ফেভারিট জিনিসও খুব তাড়াতাড়ি বদলে যেত। যেমন একদিন স্কুলে লাঞ্চ ব্রেক হলো, তখন সব বাচ্চারা টিফিন খুলে খাবার খেতে বসে পড়ল। নীলেশ, ভূষণ, বান্টি আর আমাদের প্রিয় গাট্টু, চিংকি সবাই এক এক করে নিজেদের টিফিন খুললো। আজ আমি লাঞ্চে এনেছি মাঞ্চুরিয়ান। ওয়াও, এটা কত ইয়ামি। আর তুমি কি এনেছো ভূষণ? আমার টিফিনে আজ আছে নুডলস। আর সবার টিফিনে চাইনিজ ফুড দেখা যাচ্ছিল। কিন্তু এখনো গাট্টু আর চিংকির টিফিন খোলা বাকি ছিল। তখন নীলেশ এক্সাইটেড হয়ে ওদেরকে বলল, আরে গট্টু, চিংকি, তোমরাও টিফিনটা খোলো। আজকে কি বিশেষ একটু তো দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, তোর টিফিনে রোজ কিছু না কিছু আলাদা থাকে। বান্টির এমন বলাতেই সবাই গাট্টু আর চিংকির দিকে তাকিয়ে থাকলো। কিন্তু হয়তো গাট্টু আর চিংকি আগের থেকেই জানতো যে টিফিনে কি আছে, তাই ওদের মুখে কোনো এক্সাইটমেন্ট ছিল না। দুজনে একসাথে টিফিন খুললো আর একসাথেই জবাব দিল, উফো, আলুর তরকারি আর রুটি। আর কিছু টুকরো গাজরের। একটা হাসির বন্যা বইল। গাট্টু, চিংকি আর ওদের সব বাকি বন্ধুরা খুব হাসলো। গাট্টু আর চিংকি, তোমাদের যদি খাবার আছে তাহলে খাও। ও হ্যাঁ, নুডলসও আছে, খুব ভালো লাগে খেতে। সবাই মিলে নীলেশ, ভূষণ আর ওদের টিফিনে যে চাইনিজ ফুড ছিল ওগুলো খেতেই পছন্দ করলো। দেখতে দেখতে সব চাইনিজ ফুড শেষ হয়ে গেল। আর গাট্টু, চিংকির টিফিন যাতে আলুর তরকারি ছিল কেউই হাত দিল না। বাড়ির থেকে আনা টিফিন গাট্টু আর চিংকির সেরমই ফেরত চলে গেল। মা যখন টিফিন চেক করলো, ও জানতে পারলো যে আলুর তরকারি আর রুটি গাট্টু আর চিংকি তেমনই রেখে দিয়েছে,
কিচ্ছু খেয়েছিল না। এইটা দেখে মাম্মি গাট্টু চিংকিকে ডাক দিল, গাট্টু চিংকি এদিকে এসো। গাট্টু আর চিংকি দৌড়াতে দৌড়াতে ওখানে এলো, আর যখন মায়ের হাতে টিফিন দেখলো বুঝতে পেলো যে মা এখন বকা দেবে। গাট্টু চিংকি, তোমরা আজ স্কুলে খাবার খাওনি? টিফিনে তো সব এরকমই আছে। মা, আমরা ভুলে গেলাম। চলো চিংকি। গাট্টু আর চিংকি বাইরে পালাতে গেল, আর যখন মা জিজ্ঞেস করলো, চিংকি পালাতে পালাতেই আওয়াজ দিল, আরে কোথায় যাচ্ছিস এবার? খেলতে যাচ্ছি মা, গ্রাউন্ডে। কিন্তু খাবার? খেয়ে নিয়েছিলাম মা। এর আগে মা অন্য কিছু জিজ্ঞেস করতো, দুজনে তো চলেই গেছিল। এইভাবে গাট্টু আর চিংকি মার বকার থেকে বেঁচে গেল। পরের দিন স্কুলে লাঞ্চ ব্রেকের সময় সবাই প্রতিদিনের মতো একত্রিত হয়ে গেল, আর আজ রোজকার মতো গাট্টু আর চিংকিকে ছেড়ে দিয়ে সবাই কিছু না কিছু চাইনিজ ফুড এনেছিল। কিন্তু এবার গাট্টু আর চিংকি দুজনেই নিজেদের টিফিন বার করলো না, কারণ ওরা জানতো যে আজও কিছু হেলদি তরকারি থাকবে। আজ থেকে আমি নিজের ফেভারিট ফুডের লিস্টে চাইনিজ ফুডও অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে মাঞ্চুরিয়ান, কিন্তু এই নুডলসটা খুব টেস্টি ছিল। যে কেউ একবার চাইনিজ ফুড খেয়ে নেয়, ওই সব সময়ের জন্য এইটা ফেভারিট ফ্রুট হয়ে যায়। আজও সবাই মিলে নীলেশ ভূষণের টিফিনে আনা চাইনিজ ফুডই খেয়ে নিল। আজ তো বান্টিও নুডলস এনেছিল। বাড়ি যেতে যেতে গাট্টু আর চিংকি কথা বলছিল যে ওদেরও এখন চাইনিজ ফুড খাওয়াচ্ছিল, কিন্তু মাকে কিভাবে বলবে যে টিফিনে চাইনিজ বানিয়ে দিতে? একটা অনেক বড় প্রশ্ন ওদের সামনে এলো। চিংকি, আমার সেই মাঞ্চুরিয়ানটা খুব ভালো লেগেছে, চল চাইনিজ খেতে যাব। আমারও নুডলস অনেক ভালো লাগলো, কিন্তু মা আমাদের টিফিনে এসব দেবে না। আইডিয়া, আমরা মাকে বলবো কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে, যাতে আমরা সেখান থেকে পেট ভরে খেয়ে আসতে পারি। গাট্টু আর চিংকি বাড়ি ফিরতেই মা ওদের আটকে দিল আর জিজ্ঞেস করলো, আজ টিফিন খেয়েছো কিনা দেখাও। মা দুজনে টিফিন খুলে দেখে যে আজও টিফিন তেমনই রয়েছে। তোমরা খাবার খাচ্ছ না কেন? তখন চিংকি বলে যে ওরা সবাই বন্ধুরা মিলে একসাথে খাবার খায়, আর ওদের টিফিন খেয়েই গাট্টু চিংকির পেট ভরে যায়। এরপর চিংকি মাকে হোটেলে যাবার কথা বলে। মা, আমার আর গাট্টুর চাইনিজ ফুড খাবার ইচ্ছে হচ্ছে, আমরা কি হোটেল যেতে পারি? ওখানে পেট ভরে চাইনিজ ফুড খাবো। আমার তো ফেভারিট নুডলস, আমার সেটা খাওয়ার আছে। না না বাচ্চারা, এটা আমাদের জন্য হেলদি নয়। আমাদের ইন্ডিয়ান ফুড অনেক হেলদি হয়, তোমরা এটা খাবে, তাহলে তোমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। মার অনেক মানা করার সত্ত্বেও গাট্টু আর চিংকি শোনে না, তাই মা রাজি হয়ে যায়, আর গাট্টু আর চিংকি খুশি হয়ে যায়। কিন্তু শুধু একবারই আমি তোমাদের চাইনিজ খাওয়াতে নিয়ে যাচ্ছি। তখনই ওদের বাড়ির ডোর বেল বাজে, আর গাট্টু দরজা খোলে আর দেখে যে ওদের মাসি অনেক গিফটস নিয়ে এসেছে। দেখো বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেক খাবারের জিনিস এনেছি। না দিদি, গাট্টু আর চিংকির চাইনিজ ফুড পছন্দ, ওরা শুদ্ধ ঘি দিয়ে বানানো লাড্ডু বরফি এগুলো খায় না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ভালো ভালো জিনিস বানাচ্ছি শুধু আমাদের জন্য। মাসি মায়ের সাহায্য নিয়ে পনিরের এতগুলো আইটেম বানালো যে গাট্টু আর চিংকি দৌড়ে এলো আর খাবারের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, চাইনিজ ফুড তো একদম ভুলেই গেল। তারপরে মাসি খুব সুস্বাদু ফ্রুট স্যালাড বানালো, পরোটা বানালো, আরো অনেক কিছু সুস্বাদু জিনিস বানালো যেগুলো খুব সুস্বাদু ছিল। বাচ্চারা, সব থেকে ভালো আর শরীরের জন্য যদি কিছু দরকারি আছে তো সেটা হলো আমাদের ইন্ডিয়ান ফুড। চাইনিজ ফুড দেখতে গেলে হয়তো একটু টেস্টি মনে হয়, কিন্তু তা দিয়ে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। তখনই বাড়ির ফোনে রিং হয় আর মা রিসিভ করে। ফোনে ভূষণের মা কথা বলছিল। কথা বলে মা আবার মাসি, গট্টু আর চিংকির কাছে এলো আর বলল, গাট্টু চিংকি, তোমাদের বন্ধু আছে না ভূষণ, তার মার কল এসেছিল। ভূষণের পেটে খুব ব্যথা করছে, ও চাইনিজ ফুড খাচ্ছিল কিছুদিন ধরে। এবার বুঝলে গাট্টু চিংকি যে কিভাবে আমাদের ইন্ডিয়ান ফুডই ভালো? গাট্টু চিংকি চিন্তায় পড়ে যায় যে চাইনিজ ফুড খাবে কি খাবে না। পরের দিন সবাই মাসির সাথে হোটেলে গেছিল। আজ মাসিকে মা পার্টি দিচ্ছিল, গাট্টু চিংকিও সাথে এসেছিল। গাট্টু চিংকি, এবার বলো তোমরা কি খেতে চাও, মাঞ্চুরিয়ান না নুডলস? বলো। গাট্টু আর চিংকি কিছুক্ষণের জন্য ভাবলো আর তারপরে দুজনে বলল, না মা, আমাদের চাইনিজ খাবার নেই। আমরা ইন্ডিয়ান ফুডই খাবো, যেটা টেস্টি আর শরীরের জন্য ভালো হবে। তারপর আর কি,
সবাই ওই হোটেলে শুধু ইন্ডিয়ান ফুডই এনজয় করলো। ফ্রেন্ডশিপ ডে আসবে, তাই গাট্টু আর চিঙ্কি বসে ওর প্ল্যান করছিল যে এইবার ওরা বন্ধুদের জন্য কি রকম কার্ড বানাবে। চিঙ্কি, লাস্ট ইয়ার আমরা সবার ফেভারিট ফ্রুটের কার্ড বানিয়েছিলাম না? যেমন গুড্ডির ফেভারিট ম্যাঙ্গো শেপ আর বান্টির ফেভারিট পাইনাপল শেপের। হ্যাঁ গাট্টু, সেটা তো সবার খুব ভালো লেগেছিল। তো এবারে আমরা কি ডিফারেন্ট করব, কিছু ভেবেছো কি? না রে গাট্টু, এখনো আমি ভাবছি, কোনো ভালো আইডিয়াই পাচ্ছি না। তখনই গাট্টু আর চিঙ্কি পুনটুন ক্লাসের একটা ভিডিও দেখে, যেখানে DIY ফ্রেন্ডশিপ ব্যান্ড বানানো শেখানো হয়। ও ওয়াও চিঙ্কি, আমার আইডিয়া এসেছে। এবারে আমরা কার্ডের জায়গাতে ব্যান্ড বানাবো। বলো কেমন হবে? হ্যাঁ রে গাট্টু, আমারও এই আইডিয়াটা দারুণ লাগছে। তাহলে দেরি কিসের, চলো কাজ শুরু করা হোক। তারপর গাট্টু আর চিঙ্কি কাজে লেগে পড়ে আর ব্যান্ড বানানোর জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে আসে আর রুমে বসে পড়ে। তখন চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। এখন আপনারা আপনাদের ফেভারিট গাট্টু চিঙ্কির ফেভারিট টয়েস অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। চল না গাট্টু, আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডের জন্য ওনাদের ফেভারিট কালারের ব্যান্ড বানাবো। হ্যাঁ চিঙ্কি, এটা খুব ভালো কথা, চলো এমনই করি। গুটির ফেভারিট কালার তো গ্রিন, আর বান্টির? বান্টির ফেভারিট কালার তো ব্লু। না না, হোয়াইট। আরে না না, ব্লু হবে, ব্লু। বাহ, তুই কিরকম বেস্ট ফ্রেন্ড রে, যে তুই তোর বেস্ট ফ্রেন্ডের ফেভারিট কালারই জানিস না? না না চিঙ্কি, ব্লু সেইটা, আমি শিওর। চ তাহলে শুরু করে দেই। তারপর গাট্টু আর চিঙ্কি ঠিক সেরকমই ব্যান্ডস বানায়, ঠিক যেরকম ভেবেছিল। মাও ওদের দেখে খুব খুশি হয়। ওয়াও গাট্টু চিঙ্কি, তোদের ব্যান্ডস তো দারুণ দেখতে হয়েছে। তোরা দুজন তো সত্যি ট্যালেন্টেড। হ্যাঁ মা, দেখো গুড্ডি আর বান্টির এই ব্যান্ডগুলো খুব পছন্দ হবে। হ্যাঁ, ওরা তো ভাবেইনি যে আমরা ওদের এরকম একটা গিফট দেব। ব্যান্ডস বানাতে বানাতে গাট্টু চিঙ্কি হঠাৎ একটা স্টেপে গিয়ে আটকে যায়। আরে কি হলো তোদের, আটকে গেলি যে? মা দেখো না, আমি তো এই ব্যান্ডের নটই লাগাতে পারছি না। হ্যাঁ মা, আমিও ট্রাই করলাম, কিন্তু আমরাও পারছি না। আরে কোনো ব্যাপার না গাট্টু চিঙ্কি, দে আমাকে দে, আমি করে দিচ্ছি তোদের হেল্প। তারপর মা খুব মন দিয়ে ব্যান্ডসের নট বানিয়ে দেয় আর গাট্টু চিঙ্কি মন দিয়ে দেখে। এই নে, হয়ে গেছে। ওয়াও মা, তুমি কি সহজে করে দিলে এটা। হ্যাঁ মা, তুমি তো বেস্ট। থ্যাংক ইউ বাচ্চারা। আচ্ছা তোরা এবার বাকিটা করে নিস, আমি তোদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসি খাবার। এত কাজ করার পর নিশ্চয়ই খুব হাঁপিয়ে গেছিস, তাই না? হ্যাঁ মা, গাট্টুর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ওর তো খুব খিদে পায়। আর নয়তো এত কাজ করেছি, আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি। বলো না মা, কি বানাবে আমাদের জন্যে? তোরা বল, তোরা কি খেতে চাস? চিজ পরোটা। না না, কালকেই তো খেয়েছিলাম চিজ পরোটা। মা, কিছু হেলদি বানাও না। তাহলে আমি তোদের জন্য ভেজিটেবল স্যুপ বানাই। হ্যাঁ মা, ওটাই বেস্ট হবে। তারপর মা স্যুপ বানিয়ে দেয় আর গাট্টু চিঙ্কি সেটা খুব মজা করে খেয়েও নেয়। ইয়ে, ফাইনালি আমাদের ব্যান্ডস তৈরি হয়ে গেল। ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই ব্যান্ডগুলো আমরা বানিয়েছি। কি দারুণ হয়েছে না? আরে বাহ, সত্যি দারুণ ব্যান্ড বানিয়েছিস তোরা দুজন। গুড জব। আমি তো খুব এক্সাইটেড মা, যে কালকে কখন স্কুলে যাব আর কখন গুড্ডি আর বান্টিকে দেব। হ্যাঁ চিঙ্কি, আমিও অপেক্ষা করতে পারছি না, কালকে দিনটা এসে যাক ব্যাস। মা ওদের কথা শুনে খুব হাসতে লাগে আর ওদের ডিনারের জন্য ডেকে নেয়। আচ্ছা তাহলে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়, তবেই তো কালকে সকাল আসবে। ওকে মা। পরের দিন গাট্টু চিঙ্কি খুব এক্সাইটমেন্টে তৈরি হয় আর তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যায়। সেখানে অলরেডি গুড্ডি আর বান্টি অপেক্ষা করছিল। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধুরা। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর সবাই পরস্পরকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে উইশ করে। গাট্টু আর চিঙ্কি পরস্পরের দিকে দেখে একটা স্মাইল করে আর ব্যাগ থেকে সেই ব্যান্ড বের করে। ওয়াও, এই নাও বান্টি, তোমার জন্য ফেভারিট ফ্রেন্ডশিপ ব্যান্ড, আর সেটাও তোমার প্রিয় ব্লু কালারে। আর এটা তোর জন্য গুড্ডি, তোর ফেভারিট কালার গ্রিন কালারের। গুড্ডি আর বান্টি নিজের ব্যান্ড দেখে খুব খুশি হয়ে যায়।
ওয়াও চিঙ্কি, কি সুন্দর এই ব্যান্ডটা। থ্যাংক ইউ সো মাচ। সত্যি গাট্টু, এই ব্যান্ডটা তো খুবই সুন্দর। তুমি বানিয়েছো কি করে? আমরা এই ব্যান্ডস ভিডিও থেকে দেখে বানিয়েছি। হ্যাঁ, সেই ভিডিও দেখে তো এত সুন্দর সুন্দর ব্যান্ড বানালাম। থ্যাংক ইউ সো মাচ চিঙ্কি, এই ব্যান্ডটা সত্যি খুব ভালো হয়েছে। তোমাকেও থ্যাঙ্কস গাট্টু। এই নাও, আমি তোমার জন্য চকলেট এনেছি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে গাট্টু। হ্যাঁ চিঙ্কি, আমিও তোর জন্য ক্যান্ডি এনেছি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তারপর বন্ধুরা মিলে চকলেট আর ক্যান্ডি এনজয় করে। বাবার জন্মদিন। বহুকাল আগে কোনো এক শহরে স্নেহা নামের একটা 6 বছরের বাচ্চা মেয়ে তার মা বাবার সাথে থাকতো। স্নেহার বাবা ওকে খুব ভালোবাসতেন। উনি প্রতি বছর ওর জন্মদিনে ওকে একটা খুব বড় আর খুব ভালো গিফট দিতেন। হ্যাপি বার্থডে স্নেহা মা। থ্যাংক ইউ বাবা। আর এইবারে স্নেহা ওর বাবার জন্মদিনে ও খুব ভালো গিফট দিতে চাইছিল। এইবারে আমিও বাবাকে একটা ভালো গিফট দেব, এই ভেবে স্নেহা নিজের ঘরে গেল। ও নিজের পিগি ব্যাংকটা খুলল। তাতে খুবই কম টাকা ছিল। আমি তো সব টাকা দিয়ে কিছুদিন আগে একটা পুতুল কিনে নিয়েছিলাম। এখন আমি বাবার জন্য কি করে গিফট কিনবো? এই ভেবে স্নেহা খুব দুঃখী হয়ে গেল। তারপর কিছু একটা ভেবে ও ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, আমাকে কিছু টাকা দাও, আমি বাবার জন্য একটা সুন্দর গিফট কিনতে চাই। তাহলে তুমি বাবার টাকা দিয়েই বাবাকে গিফট কিনে দিতে চাও? হ্যাঁ, তাহলে আমি আর কি করব? আমি তো খুবই ছোট। আমি বাবাকে গিফট দেওয়ার জন্য টাকা কোথা থেকে আনবো? নিজের বাবাকে গিফট দেওয়ার জন্য তোমাকে পয়সার দরকার নেই। তুমি ভালোবেসে যা দেবে তাকে তাই ভালো লাগবে। এই বলে ওর মা ওখান থেকে চলে গেলেন। স্নেহা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। ও দৌড়ে স্টোর রুমে গিয়ে পৌঁছলো। ও আশেপাশে দেখলো। তখন ও কয়েকটা খালি বাক্স দেখতে পেল। ও সেগুলোর মধ্যে থেকে সব থেকে বড় বাক্সটা তুললো আর ওটাকে নিয়ে নিজের ঘরে চলে গেল। তারপরে ওই বাক্সটাকে ও গোল্ডেন পেপার দিয়ে ভালো করে র্যাপ করে দিল। পরের দিন বাবার জন্মদিনে ও সকালবেলায় গিয়ে বাবার কাছে সেই র্যাপ বক্সটা নিয়ে গিয়ে বলল, হ্যাপি বার্থডে বাবা। এত বড় গিফট দেখে বাবা খুব খুশি হলেন আর ভাবতে লাগলেন যে এত বড় বাক্সে স্নেহা ওনার জন্য কি গিফট এনেছে। তুমি আমার জন্মদিনে আমার জন্য এত বড় গিফট এনেছো? এত বড় বক্সে কি হতে পারে? তুমি একবার খুলে তো দেখো। স্নেহা এরকম বলায় বাবা সেই বাক্স খুব খুশি মনে খুললেন। কিন্তু উনি যখনই বাক্সটা খুললেন, উনি দেখলেন যে ওই বাক্সে কিছুই ছিল না। ওটা পুরোপুরি খালি ছিল। এ কি? এই বাক্সটা তো পুরো খালি। না বাবা, তুমি ভালো করে দেখো, আমি এতে অনেকগুলো কিস ব্লো করেছি। এই কথা শুনে বাবা খুব খুশি হলেন। থ্যাংক ইউ মা, এত ভালো গিফট আমায় আজ অব্দি কেউ দেয়নি। এই বলে বাবা স্নেহাকে জড়িয়ে ধরলেন। এইভাবেই স্নেহা তার বাবার জন্মদিনে ওনাকে একটা ভালো দারুণ গিফট দিল আর ও একটা ভালো গিফটের মর্মও বুঝে গেল। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকত। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল। তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল
আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালা এটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল। তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এইদিকে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি। আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরটা ঠিকই বলেছেন। লোভের কারণেই আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি, আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। নতুন স্মার্ট টিভি। বাট্টু চিংকি সব সময় টেকনোলজির ব্যাপারে অ্যাওয়্যার থাকে। ওদের ডিজিটাল দুনিয়ায় থাকতে ভালো লাগে, আর ফিউচারে কি টেকনোলজি আসতে চলেছে সেই ব্যাপারে কথা বলে। রবিবারে গাট্টু আর চিংকি সোফায় বসে বসে গল্প করছিল। চিঙ্কি, তুমি জানো জাপানের একটা সায়েন্টিস্ট বলেছে আগামী কিছু বছরের মধ্যে কার আকাশে উড়বে, আর সবার ঘরে উড়তে থাকা কার থাকবে। ওয়াও, কি দারুণ হবে! তাহলে ইন্ডিয়াতেও তাহলে উড়ন্ত কার আসবে, ইন্ডিয়া স্মার্ট হয়ে যাবে। আর আমি এটাও শুনেছি আমাদের হোমওয়ার্কের জন্য নোটবুক কিংবা বুকস ক্যারি করার দরকার নেই, আমরা মোবাইল কিংবা ল্যাপটপে হোমওয়ার্ক করে দিতে পারি। যদি এরকম হয় গাট্টু, আমি অটোমেটিক হোমওয়ার্ক ইনোভেশনের অপেক্ষা করব। উড়তে থাকা গাড়ি কিংবা অটোমেটিক হোমওয়ার্ক করতে থাকা মেশিনের থেকেও বাবা যে স্মার্ট টিভিটা অর্ডার করেছে তার জন্য আমি এক্সাইটেড। বাবা অর্ডার তো দিয়েছে, কিন্তু টিভিটা এখন অবধি আসেনি। গাট্টু খুব জোরে চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা, মা,
এখনো টিভি আসেনি কেন? বাবাও বাড়িতে নেই, না হলে অনলাইন চেক করতাম। হ্যাঁ মা, আমিও আমার স্মার্ট টিভি দেখতে চাই। কত বড় হবে ওটা? আরে হ্যাঁ বাবা, একটু ধৈর্য ধর। বাবার ফোন এসেছিল, টিভি খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস, আমাদের স্মার্ট টিভি আসছে। বড় স্ক্রিনে কার্টুন দেখতে কি মজাই না আসবে। স্মার্ট টিভির জন্য বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। আর খুব তাড়াতাড়ি গাট্টু চিংকির অপেক্ষাও শেষ হয়, আর বড় একটা বক্স ওদের ঘরে ডেলিভার হয়। বাবাও ঘরে পৌঁছে যায়, আর টিভি আসতেই বাচ্চারা চেঁচিয়ে ওঠে। আরে বাচ্চারা দাঁড়াও দাঁড়াও, স্মার্ট টিভি সেটিং করতে একটু সময় লাগবে তো। বাবা সার্ভিসম্যানের সাথে পুরো টিভির সেটিং করায় আর সবকিছু অ্যারেঞ্জ করে। যেই পুরো টিভির সেটআপ হয়ে যায়, অমনি গাট্টু চিংকি নিজের ফেভারিট কার্টুন টিভিতে দেখতে লাগে। ক্লিয়ারিটি কত ভালো না? থ্যাংক ইউ বাবা আমাদের স্মার্ট টিভি দেওয়ার জন্য। এখন আমরাও স্মার্ট হয়ে গেছি। গাট্টু চিংকি তুমি কার্টুন দেখো, ততক্ষণ আমি একটু ম্যানুয়ালটা পড়ে দেখি, সব স্মার্ট ফিচারগুলো কি আছে দেখি। গাট্টু আর চিংকি টিভি দেখতে ব্যস্ত হয়ে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। ব্রেকের পরে গাট্টু চিংকির ফেভারিট কার্টুন চলতে লাগে। একটা শো শেষ হতেই গাট্টু চ্যানেল চেঞ্জ করে অন্য শো লাগায়, যেখানে আবার গাট্টু আর চিংকি হারিয়ে যায়। নতুন টিভি আসার ফলে বাচ্চারা তো টিভির সাথে আটকে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। গাট্টু চিংকি, তাড়াতাড়ি আয়, দুধ খেয়ে নে। যখন থেকে টিভি এসেছে টিভি দেখছিস। আজ দুধ খাওয়ার নেই মা, প্লিজ কার্টুন দেখতে দাও না। মা, নতুন স্ক্রিনে কার্টুন দেখতে দারুণ মজা লাগছে। গাট্টু চিংকি, অনেক হলো, এদিকে আসো। এতক্ষণ টিভি দেখা ভালো নয়, আর স্মার্ট টিভি তো ঘরেই থাকছে আমাদের। এখন দুধ খাও আর বাইরে যাও। বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, পরে এসে হোমওয়ার্ক করো, ঠিক আছে? গাট্টু চিংকি মায়ের কথা শোনে। গাট্টু টিভি বন্ধ করে দেয়, আর মা দুধের গ্লাস নিয়ে এসে ওদের দেয়। আর গাট্টু চিংকি সোসাইটি কম্পাউন্ডে খেলতে যায়। সেখানে সব বাচ্চারা এসেছিল খেলতে। বান্টি, হরি, ভূষণ, শোনো, আমাদের বাড়িতে স্মার্ট টিভি এসেছে, আর নামের মতন টিভিটাও খুব স্মার্ট। আরে বাহ, আমি তো শুধু স্মার্ট টিভির ব্যাপারে শুনেছিলাম, আমিও দেখার জন্য তোমার বাড়ি আসবো। হ্যাঁ, তোমরাও এসো। অনেক বড় স্ক্রিন, আর কার্টুন তো একদম পরিষ্কার দেখা যায়। দারুণ মজা লাগবে, আমরা দেখেছি। বান্টি, শুধু কার্টুনই নয়, তাতে ওয়াইফাইও কানেক্ট হয়ে যায়, আর তার মধ্যে অনেকগুলো ফিচারও আছে। বাবা বলেছে তার মধ্যে আমরা কম্পিউটারের মতন কাজও করতে পারি। হ্যাঁ, স্মার্ট টিভিতে সেগুলো সব করা যায়, যেটা আমরা মোবাইলে কিংবা ল্যাপটপে করতে পারি। হ্যাঁ, বাবা ম্যানুয়াল পড়ছে, আরো জিনিস আছে স্মার্ট টিভির মধ্যে, আস্তে আস্তে সব জানতে পারবো। তুমি জানো, টিভির সাথে মোবাইলও খুব সহজে কানেক্ট হয়ে যায়, আর এখন ছোট স্ক্রিনে দেখারও প্রয়োজন হয় না। আমি স্মার্ট টিভির ব্যাপারে শুনেছি, সেটা টাচ স্ক্রিনও হয়। ঘরে গিয়ে সিস্টেমটা চেক করব, আর টাচ স্ক্রিনটাকে অন করে দেব। অনেকক্ষণ অবধি বন্ধুদের সাথে স্মার্ট টিভির ব্যাপারে কথা বলার পর গাট্টু চিংকি তাদের সব বন্ধুদের নিয়ে কার্টুন দেখার জন্য ঘরে চলে আসে। সবাই চেয়ারে, সোফায় অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে। সবাই বড় টিভিতে কার্টুন দেখতে এক্সাইটেড ছিল। চিংকি টিভি অন করলো। বান্টি, গাট্টু, ভূষণ স্মার্ট টিভির আরো ফিচার বোঝার চেষ্টা করতে লাগলো, আর আলাদা আলাদা চ্যানেলে পছন্দের কার্টুন দেখতে লাগলো। তখনই বাবা ফেরে, আর মাও বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে অবাক হয়ে যায়। মা বাবাকে বলল, গাট্টু চিংকির সাথে সাথে সোসাইটির সব বাচ্চারা খুব এক্সাইটেড স্মার্ট টিভিকে নিয়ে। হ্যাঁ ঠিক বললে, খুশিটা তো দেখতে পাচ্ছি, কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে স্মার্ট টিভির উপযোগটা স্মার্ট কি করে করা যায়। বাবা মা এগিয়ে যায়। বাচ্চারা, স্মার্ট টিভিটা তোমাকে স্মার্ট করার জন্যে, তাই শুধু কার্টুনই দেখবে না, স্মার্ট টিভিতে স্মার্ট জিনিস দেখে তুমি নিজে নলেজও বাড়াতে পারবে। তাই স্মার্ট টিভিতে বেশি কার্টুন দেখার জায়গাতে স্মার্ট জিনিস দেখে তোমাদের নিজেদের নলেজ বাড়ানো উচিত। আরে তবেই তো তোমরা হবে স্মার্ট স্টুডেন্ট একটা স্মার্ট টিভির সঙ্গে। বাবা ঠিক বলছে, স্মার্টফোনের সাথে সাথে স্মার্ট টিভিও এখন ঘরে, তাই নিজেদেরও আরো স্মার্ট তো হতেই হবে। কি স্মার্ট টিভি, সবাই স্মার্ট। স্যান্ডউইচ।
গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না। এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখল বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মাম্মি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখল, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো, আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরল। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা এই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো। সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে, সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। গাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করবো। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল।
চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল। আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মা আর বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা? থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। গাট্টু চিঙ্কির ভালো অভ্যেস। আমরা সবাই জানি যে বাচ্চারা দেখে দেখে শেখে। খারাপ ভালো সব অভ্যেস তারা দেখে দেখে শেখে, কিন্তু কখনো কখনো বাচ্চাদের ভালো আর খারাপ অভ্যেসের মধ্যে পার্থক্য করা শেখা উচিত। আজ স্কুলে গেস্ট লেকচার অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা স্যারের অপেক্ষা করছিল। তখনই উনি ক্লাসে ঢোকেন। ওই স্যার খুবই ইয়াং ছিল আর ওনার হাতে কিছু বই আর একটা ট্যাব ছিল। তাকে দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকলের সঙ্গে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের ব্যাপারে কথা বলবো। সবাই প্রথমে আমাকে নিজেদের গুড হ্যাবিটটা বলো। সব থেকে আগে তুমি। স্যার প্রথমে বান্টির দিকে আঙুল করে বলেন। হঠাৎ বান্টির দিকে ইশারা করায় বান্টি হচকচিয়ে বলতে লাগে, আমার ভালো গুণ হলো যে আমার চকলেট খেতে খুবই ভালো লাগে। বান্টির জবাব শুনে সবাই হেসে পড়ে। আচ্ছা নেক্সট। মা বাবা বলে যে স্কুলের হোমওয়ার্ক টাইমে শেষ করে দেওয়া আমার ভালো অভ্যেস। গাট্টুর একটা ভালো অভ্যেস আমি বলি? হ্যাঁ নিশ্চয়ই বলো। স্যার, গাট্টুর ভালো অভ্যেস হলো ও রোজ আমাকে হোমওয়ার্কে সাহায্য করে। আর অনেকবার গাট্টু আমার পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনেকবার চিঙ্কির হোমওয়ার্ক কমপ্লিট করেছি। দেখো বাচ্চারা, তোমরা সবাই আমাকে নিজের ভালো গুণগুলো বললে। এখন এইটাই দেখে নাও যে গাট্টু নিজের সঙ্গে সঙ্গে চিঙ্কির হোমওয়ার্কগুলো কমপ্লিট করে। যেটা গাট্টু নিজের ভালো অভ্যাস বলছে, এটা হয়তো গাট্টুর জন্য ভালো হবে, কিন্তু এটা চিঙ্কির জন্য একদমই ভালো স্বভাব নয়, বরং এটা একটা খারাপ অভ্যেস। সবাই তখন স্যারের কথা মন দিয়ে শুনতে লাগে। আমাদের নিজের কাজ আমাদের নিজের করা উচিত। চলো বাচ্চারা, আমি তোমাদের নিজের গল্প শোনাই। ছোটবেলায় আমি আর আমার ভাই, আমাদের চকলেট খাওয়ার খুব খারাপ অভ্যাস ছিল। কিন্তু স্যার, চকলেট খাওয়া তো ভালো অভ্যাস না। হ্যাঁ বাবা, কিন্তু আমরা এসে থাকা অতিথিদের থেকে চকলেট খেতাম। তারপরে বাবা আমাদেরকে বলল, যদি আমাদের চকলেট দরকার তাহলে আমরা গার্ডেনে গিয়ে গাছগুলোতে জল দেব, আর তারপরেই আমরা চকলেট পাবো। আর সেই সময় আমাদের ঘরটা 7 তলাতে ছিল। আমরা চকলেটের জন্য 7 তলার থেকে নিচে আসতাম আর গাছগুলোতে জল দিতাম আর চকলেট খেতাম। সবাই স্যারের কথা মন দিয়ে শুনছিল। এইভাবে আমরা প্রত্যেক দিন চকলেট খেতে খেতে একদিন বোর হয়ে গেলাম।
আর তারপরে আমরা চকলেট খাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু আমাদের গাছেদের জল দেওয়ার অভ্যেস হয়ে গেল, আর আমরা আজ অব্দি আমাদের গার্ডেনের গাছে জল দিতে থাকি, আর এইভাবে আমাদের একটা খুব ভালো অভ্যেস হয়ে গেল। স্যারের কথা সব বাচ্চারা এত মন দিয়ে শুনছিল যে স্যারের কথায় সবাই তালি বাজায়। গেস্ট লেকচার শেষ হওয়ার পর সব বাচ্চারা একে অপরের সাথে ভালো অভ্যেস আর বাজে অভ্যেস নিয়ে ডিসকাস করতে লাগে। দিদা সবসময় বলে আমাদের যদি ভালো অভ্যাস থাকে আমরা তাহলে সফল হব। হ্যাঁ, এখন স্যারের মতন আমিও রোজ গাছেদেরকে জল দেব আর তারপরেই চকলেট খাবো। এইভাবে আমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি চকলেট খাওয়া ছাড়বো না। বান্টির এই কথায় সবাই হেসে ওঠে। হ্যাঁ, আমাদের সব সময় ভালো মানুষ হয়ে থাকা উচিত আর মা বাবাকে বেশি বিরক্ত করা উচিত নয়। ঠিক বলে। পরের দিন গাট্টু আর চিঙ্কি মা বাবার ওঠার আগেই জলদি উঠে বিছানায় বসে পড়ে আর সূর্য প্রণাম করতে লাগে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাতুতিম দান্তারিং সর্বপাপগ্নম প্রাতহিষ্মা দিবাকরম। গাট্টু চিঙ্কির আওয়াজ শুনি মা কিচেন থেকে বেরিয়ে আসে। আরে বা গাট্টু চিঙ্কি, তোমরা সকাল সকাল উঠে গেলে আর সকালবেলা প্রার্থনা হয়ে গেছে, দারুণ ব্যাপার তো। গাট্টু চিঙ্কি তখনই বিছানা থেকে নেমে গিয়ে সোজা মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গাট্টু চিঙ্কির ওপর খুশি হয়ে যায় আর গাট্টু চিঙ্কি স্নান ধান করে একদম রেডি হয়ে যায়। আজ গাট্টু চিঙ্কির পেছনে মাকে যেতে হয়নি আর বিনা কথা বলে গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। মা তখন গাট্টু চিঙ্কিকে দুধের গ্লাস দেয়। গাট্টু চিঙ্কি, রোজকার মতো দুধ খাওয়ার জন্য কিন্তু বাহানা করো না, আজকে ভালো ছেলের মতো দুধ খেয়ে নিও। নিশ্চয়ই মা, এক্ষুনি করছি। আর সঙ্গে সঙ্গে গাট্টু আর চিঙ্কি নিজের দুধের গ্লাস শেষ করে ফেলে। এটা দেখে মা বাবা অবাক হয়ে যায়। কি ব্যাপার গাট্টু চিঙ্কি, হ্যাঁ তোমরা দুজন তো খুব ভালো বাচ্চা হয়ে গেছো, আজ আমি খুবই খুশি। থ্যাংক ইউ বাবা, বড়দের কথা শোনা উচিত, এটা একটা ভালো অভ্যেস। এখন থেকে আমরা রোজ বাহানা না করে দুধের গ্লাস শেষ করব। ভেরি গুড গাট্টু চিঙ্কি, কিন্তু তোমার তো রোজ 10 মিনিট পরে বেরো। হ্যাঁ মা, কিন্তু এরপর থেকে রোজ স্কুলে আমাদের সময়ের আগে পৌঁছাতে হবে, এটা একটা ভালো অভ্যেস, আর এরপর থেকে স্কুলে আর লেট হব না। দেখলে তুমি আমাদের বাচ্চারা কত বুদ্ধিমান হয়েছে। গাট্টু চিঙ্কি বাবার সাথে স্কুলের জন্য রওনা হয়। সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে আসে আর তাদের ব্যাগ আর জুতো সঠিক জায়গায় রেখে দেয় আর ইউনিফর্ম চেঞ্জ করে নিচে খেলতে চলে যায়। এইভাবে রোজ গাট্টু চিঙ্কি সকালে উঠে আর নিজের দুধ খেয়ে নেয় আর স্কুলে ঠিক মতো পড়াশোনা করে সন্ধেবেলায় ফিরে খেলতে চলে যায়। চিঙ্কি, আজ স্কুল যেতে অনেক সময় আছে, চলো আমরা টিভি দেখি। হ্যাঁ গাট্টু, অনেক দেরি আছে আর টিভিতে নতুন কার্টুন শো এসেছে, চল না দেখি। তো গাট্টু চিঙ্কি টিভির সামনে বসে যায় আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলের জন্য রওনা দেয়। এদিকে মা গাট্টু চিঙ্কিকে লক্ষ্য করছিল যে গাট্টু চিঙ্কি রোজ সকালে উঠে যাচ্ছিল আর উঠে টিভির সামনে বসে যেত আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলে চলে যেত। আজ আবার গাট্টু চিঙ্কি স্কুলে যাওয়ার আগে টিভির সামনে বসে। তো মা বলে, গাট্টু চিঙ্কি, রোজ রোজ টিভির সামনে বসে নিজের অভ্যেস কেন খারাপ করছো? কি মা, আমরা তো তাড়াতাড়ি উঠে যাচ্ছি আর স্কুলে যাওয়ার জন্য তো এখনো অনেক সময় বাকি থাকে, এই জন্যই তো টিভি দেখছি, এতে আমাদের অভ্যেস কেন খারাপ হবে? হ্যাঁ মা, বেঁচে থাকার সময়তেই তো আমরা টিভি দেখছি। বাবা, অভ্যেস সেই জিনিসকে বলে যা তোমার রোজ রোজ করার ফলে অভ্যেসে দাঁড়িয়ে যায় আর তোমার রোজকার রুটিনেও যোগ হয়ে যায়। এর মানে কি মা? যেমন ধরো, রোজ সকালবেলা উঠে যদি তুমি টিভির সামনে বসে যাও, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে আর তখন টিভি না দেখে তুমি স্কুল যেতেই পারবে না। এতে তোমাদের অভ্যেস খারাপ হবে, বরং তোমরা স্কুলের কোনো বই পড়ো আর এতে তোমাদের সকালবেলা পড়াশোনার অভ্যেস হবে। আরে হ্যাঁ মা, যখন স্কুলের টিচার শেখায় তখন তো মাথায় কার্টুন শোই চলতে থাকে। চিঙ্কি তো আমার কথা বুঝতে পেরেছে, কিন্তু গাট্টু, তুমি কি আমার কথা বুঝেছো? বুঝে গেলাম মা, আমাদের সকালের সময়টাকে ভালো করে ব্যবহার করা উচিত। তাড়াতাড়ি ওঠার অভ্যাস তো হয়ে গেছে, কিন্তু টিভি দেখার খারাপ অভ্যাসটাও সকাল সকাল হওয়া উচিত নয়। মা, এখন থেকে আমরা এই অভ্যেসটাকে কন্টিনিউ করব না। থ্যাংক ইউ। আরে বাবা, নিজের মাকে কখনো থ্যাংক ইউ বলে? মা, আমাদের স্যার বলেছেন কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে ওদেরকে থ্যাংক ইউ বলা উচিত।
এই কথা শুনে মা হেসে ওঠে। ভালো অভ্যেস মানুষকে সফল বানায়, আর খারাপ অভ্যেস মানুষকে অসফল হতে সাহায্য করে। নিউ ইয়ার ইভ। নিউ ইয়ারের সন্ধেবেলা ছিল, আর গাট্টু চিংকি ঘরের দরজায় দাঁড়িয়ে বাবার আসার অপেক্ষা করছিল। আজ ওরা নিজের সব বন্ধুদের পার্টি করার জন্য ঘরে ডেকেছিল। আরে সোনারা, কতক্ষণ থেকে দরজায় দাঁড়িয়ে, এসে এবার একটু বসে নে। না না মা, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ বাবা আসছে না। হ্যাঁ মা, আমরা এখানে দাঁড়িয়ে বাবার ওয়েট করব। আর তখনই বাবা আসে। আরে বাচ্চারা, তোমরা কি আমার অপেক্ষা করছিলে? হ্যাঁ বাবা। চলো ভেতরে চলো, দেখো আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্যে। তারপর গাট্টু চিংকি বাবার সাথে ঘরে ঢোকে, আর দুজনে সোফায় বসে বাবার আনা জিনিস দেখতে লাগে। ওয়াও বাবা, এতগুলো চকলেট, এটা তো খুব টেস্টি দেখাচ্ছে। হ্যাঁ গাট্টু, কিন্তু মনে থাকে জানো, এই চকলেটগুলো তোমাকে একদিনে খাওয়ার নেই, না হলে আবার দাঁত খারাপ হয়ে যাবে। হ্যাঁ বাবা, চিন্তা করো না। আর এই দেখো, ঘর ডেকোরেট করার জন্য আমি কত জিনিস এনেছি। আজকে নিউ ইয়ার পার্টিতে আমরা এগুলো সব ব্যবহার করব। হ্যাঁ বাবা, এই জিনিসগুলো তো দারুণ। এইগুলো দিয়ে সাজালে তো ঘর আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ চিঙ্কি, শুধু তাই না, এই দেখো আমি তোমাদের জন্য গিফটস নিয়ে এসেছি। বাবা তারপর গাট্টু চিংকির গিফট ধরিয়ে দেয়। গাট্টু চিংকি ঝটপট সেই বক্স খোলে আর দেখে ওর মধ্যে ওদের নতুন জামা আছে। ওয়াও বাবা, এটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা, আমারও খুব ভালো লেগেছে তোমার গিফট। থ্যাংক ইউ। আরে বাহ, এইটা তো খুবই খুশির খবর যে তোমরা গিফট পছন্দ করলে। চলো ঘর তাড়াতাড়ি ডেকোরেট করে নি, পার্টির সময় হয়ে যাচ্ছে। তারপর আর কি, বাবা আর বাকিরা মিলে ঘর ডেকোরেট করতে শুরু করে দেয়। আর ওদিকে কিচেনে মা সবার জন্য টেস্টি খাবার বানাচ্ছিল। বাবা বাবা, এই লাইটস গুলোকে কোথায় লাগাবো? আরে গাট্টু দাঁড়াও, সেইগুলো একলা লাগাতে পারবে না, আমি তোমাকে সাহায্য করছি। ওকে বাবা, চলো একসঙ্গে লাগাবো। বাবা, আমি ততক্ষণে গেটে ফুলের রঙ্গোলি বানাই। হ্যাঁ চিঙ্কি, বানিয়ে দাও, আর এই হ্যাপি নিউ ইয়ারের স্টিকার লাগিয়ে দিও। ওকে বাবা। আর কিছুক্ষণের মধ্যেই পুরো ডেকোরেশনের কাজ শেষ হয়ে যায়। ওয়েল ডান বাচ্চারা, তোমরা কি সুন্দর কাজ করেছো। আর চিঙ্কি, তোমার রঙ্গোলিটা তো বেশ সুন্দর হয়েছে, দারুণ। থ্যাংক ইউ বাবা। চলো, তোমার ফ্রেন্ডসরা হয়তো আসছে, তাড়াতাড়ি গিয়ে তোমরা রেডি হয়ে নাও। এখন আমি আর মা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করি। ও হ্যাঁ, তাড়াতাড়ি চলো চিঙ্কি, গুড্ডু, হারি, বান্টি সবাই আসছে, তাড়াতাড়ি রেডি হতে হবে। হ্যাঁ হ্যাঁ গাট্টু, চ। গাট্টু চিংকি রেডি হতেই ওর বন্ধুরাও ঘরে চলে আসে। তখনই মা গাট্টু চিংকির রুমে এসে বলে, আমার সোনারা, তোদের দেখতে দারুণ লাগছে। আচ্ছা, চিংকি গিয়ে সবাইকে ওয়েলকাম করো, আর গাট্টু আয়, আমার সাথে স্ন্যাক্স গুলো নিয়ে যাবি। ওকে মা। তারপর সবাই একসাথে লিভিং রুমে বসে আর স্ন্যাক্স এনজয় করে। বাচ্চারা, এই নাও, আজকে আমি স্পেশাল স্ন্যাক্স বানিয়েছি, আর তোমরা সবাই ব্রাউনি নিশ্চয়ই ট্রাই করো। হ্যাঁ আন্টি, ব্রাউনিসটা তো খুবই টেস্টি, সব থেকে আগে তো আমি সেটাই খেলাম। ঠিক আছে, আরো নেই? আজ্ঞে আন্টি। তো বলো বাচ্চারা, তোমাদের এই বছরটা কেমন রইলো? খুব ভালো। গুড গুড। আচ্ছা বাচ্চারা, চলো এখন তোমরা এক এক করে বলো যে এই বছরে তোমাদের সব থেকে ভালো মেমোরি কোনটা ছিল। বাবার প্রশ্ন শুনে সবাই চিন্তায় পড়ে যায়। কি হলো বাচ্চারা? বান্টি, তুমি সব থেকে আগে বলো। আমার সব থেকে ভালো মেমোরি, আঙ্কেল, এই বছর আমি বাবা মার সঙ্গে সব থেকে বড় বেকারিতে গেছিলাম। ওইখানে আনলিমিটেড ফুড ছিল, আর সব থেকে শেষে বাবা আমাকে সেখানে ব্লুবেরি কেক খাইয়েছিল। আমার সব থেকে ভালো মেমোরি তো সেইটাই। বা বান্টি বাবা, এইটা তো খুবই ভালো মেমোরি। আর তুমি বলো গাট্টু চিঙ্কি, তোমাদের বেস্ট মেমোরিটা কোনটা? বাবা, যখন দাদু দিদু বাড়িতে এসেছিল আর আমরা মকাই খেতে গেছিলাম, আমার সত্যিতে সেদিনকে খুব ভালো লেগেছিল। আর আমার সব থেকে ভালো লেগেছিল যখন আমার বার্থডে ছিল, সেই দিন আমি ভীষণ খুশি ছিলাম। বাচ্চারা, তোমাদের মেমোরিজ তো খুবই ভালো, ভেরি গুড। আচ্ছা সোনারা, এবার সবাই চলো আমরা কেক কাটবো। ইয়ে!
আন্টি, এই কেকটা তো খুবই টেস্টি মনে হচ্ছে। এইটা আপনি বানিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ সোনা, আমি বানিয়েছি। আচ্ছা বাচ্চারা, আগে তোমরা বলো তোমাদের মধ্যে কেক কাটবে কে? আঙ্কেল, আন্টি এত ভালো কেক বানিয়েছে, তো ওনারই এই কেকটা আগে কাটা উচিত। হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক হবে। মা, তুমি আগে কেকটা কাটো। হ্যাঁ আন্টি। আরে না না, আমি তো তোমাদের জন্যই বানিয়েছি, তোমরাই কাটো না। না না, বাচ্চারা ঠিক বলছে, এই কেকটা তোমারই আগে কাটা উচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর মা নিউ ইয়ারের কেক কাটে আর সবাই একসাথে ক্ল্যাপ করে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সোনারা। আমি উইশ করি যাতে তোমাদের সবার এই নিউ ইয়ার খুব ভালো কাটে, ঠিক আছে? আর আগের বছরের মতো এই বছরেও যেন তোমরা অনেক স্মৃতি বানাও। তারপর সবাই মিলে কেক খায়, তারপর সবাই মিলে একসাথে ডিনার করে। আন্টি, আপনি তো খুব টেস্টি ডিনার বানিয়েছেন। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম আমার সোনারা। ভালো করে খাও, আর যদি আরো কিছু দরকার হয় আমাকে বলো। ওকে আন্টি। সবার খাওয়া শেষ হয়ে গিয়ে মিষ্টি খাচ্ছিল। ওয়াও, আজকের সন্ধ্যাটা কি দারুণ না? দারুণ পার্টিটা। আরে চিঙ্কি মা, এখনো তো পার্টি শেষ হয়নি, এখনো তো মেন সারপ্রাইজটা বাকি। বাবার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বাবা? চলো সবাই ব্যালকনিতে চলো। তারপর সবাই ব্যালকনিতে যায় আর দেখে সেখানে অনেকগুলো পেপার ল্যান্টার্ন রাখা আছে। ওয়াও, আমরা এই ল্যান্টার্ন ওড়াবো কি? হ্যাঁ গাট্টু, আমরা সবাই মিশে এটা ওড়াবো, এসে যাও। আর সবাই বাবার সাহায্যে সেই ল্যান্টার্ন উড়িয়ে দেয়। সামনে সেই ল্যান্টার্ন গুলো উড়ে যাচ্ছিল আর দেখতে সেটা দারুণ লাগছিল। সত্যি আকাশটা কি দারুণ লাগছে দেখতে। হ্যাপি নিউ ইয়ার। আর এইভাবে গাট্টু, চিঙ্কি আর ওর বন্ধুরা মিলে নিউ ইয়ারকে স্বাগত জানায়। গাট্টু ভিজিটস আ ফার্ম। গাট্টুর বাবার অনেক 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 বন্ধু ছিল, আর ওর সব বন্ধুরা ওদের বাড়ি আসা যাওয়া করত। তাই গাট্টু চিঙ্কির বাবার সব বন্ধুদের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। বাবার বন্ধুরা যখনই আসতো, কেউ খালি হাতে আসতো না। গাট্টু চিঙ্কির জন্যে কিছু না কিছু নিশ্চয়ই আনতো, যেমন কি অনেকগুলো চকলেট, আইসক্রিম, আরো অনেক কিছু। এক রবিবারের কথা, গাট্টু, চিঙ্কি আর বাবার ছুটি ছিল, তাই সবাই খুব রিল্যাক্সড হয়ে বসেছিল। তখনই বাবা বলল, বাচ্চারা তৈরি হয়ে যাও, তোমাদের মনীষ আঙ্কেল আসছে। এই শুনে তো গাট্টু আর চিঙ্কি অনেক 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 খুশি হলো আর নাচতে শুরু করলো। ইয়ে, বা মুলাইজা, হোশিয়ার, আমাদের প্রিয় মনীষ আঙ্কেল আসছেন। গাট্টু মনীষ আঙ্কেলের আসার কথা রাজকীয় স্টাইলে বলল, আর মনীষ আঙ্কেল আসলো। আরে আমি কৃষক ভাই, কোনো রাজা মহারাজা নয়। আঙ্কেলের হাতে ওনার ফার্ম থেকে আনা সবজি আর ফ্রুটস ছিল। ভাই মনীষ, তুমি আমাদের জন্য রাজা মহারাজাদের থেকে কম নাকি? তুমি যখনই আসো আমাদের জন্য ফার্ম থেকে ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসো। তোমার এত বড় মন আর এত বড় ফার্ম নিয়ে রেখেছো, সেটা তো কোনো রাজা মহারাজারই হতে পারে। এটা শুনে মনীষ আঙ্কেলের সাথে সাথে মাও হাসতে শুরু করলো। তারপর মা মনীষ আঙ্কেলের হাত থেকে সব জিনিস নিয়ে নিল আর ভেতরে চলে গেল। হলে বাবার গাট্টু, চিঙ্কি মনীষ আঙ্কেলের সাথে বসে কথা বলছিল। আসলে মনীষ আঙ্কেল ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে চাষবাসও করত। শহরের ধারে ওনার অনেক বড় জমি ছিল। বলো গাট্টু চিঙ্কি, কবে যাবে আমাদের ফার্মটাকে দেখার জন্যে? যখন আপনি নিয়ে যাবেন। আরে মনীষ, এরা তো কবে থেকে তৈরি আছে, তোমার যখন সময় হয়ে যাবে এদেরকে ঘুরিয়ে এনো। আরে তাহলে আজকেই চলো, কারণ আমার কাছে আজকে প্রচুর সময় আছে। এটা তো শুনে গাট্টু চিঙ্কি নাচতে শুরু করলো। আমরা ফার্মে যাবো, আমরা ফার্মে যাবো। তারপর গাট্টু চিঙ্কি ফটাফট রেডি হলো আর মনীষ আঙ্কেলের গাড়িতে বসে ওনার সাথে ফার্ম হাউসের দিকে চলে গেল। যেই গাট্টু আর চিঙ্কি জমিতে পা দিল, ওদের ফ্রেশ হাওয়া আর পরিবেশের শান্তি আভাস হলো। ওয়াও, এত ফ্রেশ অক্সিজেন আর এত শান্তি আমরা শহরে কখনোই পাবো না। আঙ্কেল, তোমার ফার্ম কোথায়? ওই দেখো সামনে। গাট্টু চিঙ্কি সামনে তাকালো।
আর ওরা তাকিয়েই থাকলো। সামনে এত সবুজ, আর ওই সবুজ পরিবেশে সুন্দর একটা ফার্ম হাউস, যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারতো না। গাট্টু আর চিংকি ফার্ম দেখলো, আর ওরা ফার্মের দিকে দৌড়ে গেল। তখনই ওরা একটা কুকুরের চিৎকার করার আওয়াজ পেল। গাট্টু আর চিংকি দেখলো যে একটা কুকুর ওদের দিকে ঘেউ ঘেউ করতে করতে আসছিল। কুকুর দেখে চিংকি জোরে চিৎকার করলো, ও ম্যাজিক! গাট্টু দেখো, আমাদের ম্যাজিক কত বড় হয়ে গেছে। আর দুজনে ম্যাজিককে ডাক দিতে দিতে ওর দিকে স্পিডে দৌড়ে আসলো। ম্যাজিক দুজনকে চাটতে শুরু করলো। গাট্টু চিংকি ওকে খুব আদর করলো, আর ওর জন্য আনা বিস্কিট ওকে খাওয়ালো। আসলে ম্যাজিক গাট্টু চিংকিরই কুকুর ছিল। যখন ও ছোট ছিল তখন বাবা ওকে এনেছিল। মার ডগি পছন্দ না, তাই মানিশ আঙ্কেল ম্যাজিককে নিজের ফার্ম হাউসে নিয়ে এসেছিল। ম্যাজিক এখন অনেক বড় হয়ে গিয়েছিল, তাও ও গাট্টু চিংকিকে চিনতে পেরেছিল। তারপর গাট্টু চিংকি, ম্যাজিক আর মানিশ আঙ্কেল চারজনে ফার্ম ঘুরতে শুরু করলো। ম্যাজিক সবার থেকে আগে ছিল, যেন গাট্টু আর চিংকিকে পুরো ফার্ম ঘুরে দেখাচ্ছিল। গাট্টু চিংকি, আমি তো এখানে আসতে যেতে থাকি, কিন্তু ম্যাজিক কখনো ফার্ম ছেড়ে যায় না। ফার্মের দেখাশুনো আর সব সিকিউরিটি ম্যাজিকের উপরে। তারপর গাট্টু আর চিংকি সবজির চাষ দেখলো, যার মধ্যে টমেটো, গাজর, পালক আর ফুলকপির ক্ষেত ছিল। গাট্টু চিংকি একটা একটা লাল গাজর জমির থেকে বার করলো, আর জলের ধারায় ওটাকে ভালো করে ধুয়ে খেয়ে নিল। আর খেতে খেতে কথাবার্তাও বলছিল। ওয়াও আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি গাজর নয়, নিচে টেস্ট করছি। সত্যি কত তাজা, কি সুন্দর গন্ধ, কি মিষ্টি। আমরা যখন মার্কেট থেকে ক্যারেট আনি তার মধ্যে এত স্বাদ থাকেই না। এর দুটো কারণ আছে, একটা তো ওইগুলো ফ্রেশ থাকে না, আর দ্বিতীয় কারণটা হলো সেইগুলোকে কেমিক্যাল দিয়ে ফলন করা হয়, যেমন কি কোনো রকমের পেস্টিসাইড কিংবা কেমিক্যাল। কিন্তু আমাদের ফার্মে সব জিনিসই অর্গ্যানিক, কম্পোস্টের মতন খাদ সেইটাকে ফার্মেই বানানো হয়, আর সব প্লান্টসদেরকেও দেওয়া হয়, সেইটারই জাদু। তারপর গাট্টু আর চিংকি কম্পোস্টের প্লান্ট দেখলো। তারপরে ওরা ফার্মে আলাদা আলাদা ডিপার্টমেন্টও দেখলো। তার মধ্যে একটা ছিল ডেইরি ডিপার্টমেন্ট, যার মধ্যে অনেক গরু আর মোষ ছিল। ওদের দুধ বার করে ওখানে প্রসেস করা হতো। এখানে কিচ্ছু ওয়েস্ট হয় না। গরুকে চারা যে খাওয়ানো হয় তার থেকে দুধ হয়, আর সেই ফসলের যে গোবরটা তৈরি হয় সেটাই কম্পোস্ট হয়। তারপরে ওরা এগ ডিপার্টমেন্ট দেখলো, যার মধ্যে অনেকগুলো মুরগি ছিল। ওরা ফার্মকে ডিম দেওয়ার কাজ করত। তারপর গাট্টু আর চিংকি মাছের ডিপার্টমেন্ট দেখলো। একটা বড় ডিমের আকারের তালাব বানানো হয়েছিল, ওর মধ্যে অনেক ফ্রেশ জল ছিল, তার মধ্যে রং বিরঙ্গি মাছ ভাসছিল। এইভাবে গাট্টু আর চিংকি ম্যাজিক আর মানিশ আঙ্কেলের সাথে ঘুরে ফার্মের এক একটা কোণা দেখলো। তারপর ওরা ওখানেই বসে আঙ্কেল আর মজদুরদের সাথে খেলো। গমের রুটি, মেথি শাকের সবজি, সাথে তাজা পেঁয়াজ, গাজর, মূলো, লঙ্কা আর আলাদা আলাদা প্রকারের চাটনিও ছিল। ওয়াও, এর থেকে ভালো লাঞ্চ আমি আর কখনো করিনি। এখানে সব জিনিস খুবই অদ্ভুত। তারপর গাট্টু আর চিংকি কিছুক্ষণ ফার্ম হাউসে রেস্ট করলো। ফার্ম হাউস, সেই ফার্ম হাউসের মধ্যে একটা সুন্দর বড় বাংলো ছিল, তার মধ্যে শহরের সব সুখ সুবিধে ছিল। তারপর গাট্টু আর চিংকি ওইখানে কাজ করা মজদুরদের সাথে ঘুরে ঘুরে কাজ দেখলো, তার সাথে ওদের সাথে অনেক অনেক কথা বলল। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন বাড়ি যাবার পালা। গাট্টু, চিংকি আর মানিশ আঙ্কেল গাড়ির দিকে এগোলো। ম্যাজিকও পেছন পেছন আসছিল। ম্যাজিক, তুমি আমাদের পেছনে এসো না, এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা নেক্সট সানডে নিশ্চয়ই আসবো। এটা শুনে ম্যাজিক ফার্ম হাউসের দিকে ফেরত পালালো, আর গাট্টু চিংকি গাড়িতে বসে শহরের দিকে এগিয়ে গেল।